Hello, আশা করি সবাই ভালো আছো। I am very excited to start our English journey together. So students, welcome to our first episode of English Second Paper. আজকের লেসনে আমরা নাউন সম্পর্কে জানব। আর নাউন সম্পর্কে জানতে গেলে পার্টস অফ স্পিচ সম্পর্কে জানাও প্রয়োজন। আজকের লেসনটা ভালো মতো বোঝার আগে পার্টস অফ স্পিচের ব্যাপারে একটু বলে নিই। What are parts of speech? এখানে স্পিচ ওয়ার্ডটা থেকেই আমরা বুঝতে পারছি যে এটা কনভারসেশন নিয়ে কথা বলছে। আমরা তো সারাদিন কত কথাই বলি, আমাদের এই কথা বা শব্দগুলোই কিন্তু এক একটি পার্টস অফ স্পিচ। কাচ্চি তো সবাই নিশ্চয়ই খাও। সো বিরিয়ানি বানানোর জন্য আমরা ইনগ্রিডিয়েন্টস যেমন চাল, মাংস, ডিফারেন্ট মশলা ইউজ করি, তেমনি ইংলিশ সেন্টেন্সের ইনগ্রিডিয়েন্টস গুলো হলো পার্টস অফ স্পিচ। চলো একটি সিম্পল এক্সাম্পল ধরা যাক। রানিতা ইজ সিক। এই সেন্টেন্সটি লক্ষ্য করলে তুমি দেখতে পারবে যে প্রতিটি শব্দই যার যার জায়গা থেকে ভিন্ন ভিন্ন কাজ কমপ্লিট হচ্ছে। যেমন রানিতা ওয়ার্ডটি এখানে নাউন হিসেবে কাজ করছে, ইজ ওয়ার্ডটি এখানে ভার্ব হিসেবে কাজ করছে এবং সিক ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যেগুলি প্রতিটি ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। চলো এখন আমরা পার্টস অফ স্পিচের টাইপস গুলো দেখে নিই। পার্টস অফ স্পিচ হলো 8 প্রকার: নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। প্রথমেই আমরা বলেছি যে নাউন নিয়ে ডিসকাস করব, তাহলে চলো নাউন সম্পর্কে এবার আমরা ক্লিয়ার হয়ে নিই। আমার কাছে কিন্তু মনে হয় নাউন হলো পার্টস অফ স্পিচের মধ্যে সবচেয়ে ইন্টারেস্টিং। নাউন আসলে কি, আর কেনই বা নাউন ইন্টারেস্টিং? চলো আমরা বইয়ের ভাষায় নাউন সম্পর্কে যেভাবে পড়ে এসেছি সেভাবে নাউন কি একটু জেনে নিই। হোয়াট ইজ নাউন? যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নামকে বোঝায় তাকে নাউন বলে। এবার একটু ছোট্ট করে বলি যে কেন নাউন আমার কাছে ইন্টারেস্টিং। সিম্পলি বিকজ অল নেমস আর নাউনস, দ্য নেম অফ এনিথিং। আমাদের আশেপাশে আমরা যা কিছু দেখতে পাই যার নাম আছে সবই কিন্তু নাউন। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি ট্রি, যেটি একটি নাউন। এখানে দেখতে পাচ্ছি একটি ম্যাঙ্গো, এটিও একটি নাউন। পিৎজা, এটিও একটি নাউন। অথবা ল্যাপটপ, লিপস্টিক, মুন, ক্যাট, এগুলোও কিন্তু নাউন। নাউন কি তা তো ভালো মতোই বুঝে ফেলেছো। এবার চলো কিছু সেন্টেন্স দেখি আর এর হাইলাইটেড ওয়ার্ড গুলো একটু খেয়াল করি। Platinum is an expensive metal. His team won the match. Kuala Lumpur is the capital of Malaysia. এখানে প্ল্যাটিনাম ওয়ার্ডটি কোনো মেটেরিয়ালের নাম বোঝাচ্ছে, আরেকটি সেন্টেন্সে টিম ওয়ার্ডটি কোনো মিলিত দলের নাম বোঝাচ্ছে। পরবর্তী সেন্টেন্সে কুয়ালালামপুর একটি জায়গার নাম বোঝাচ্ছে। আমরা কিন্তু এক্সাম্পল গুলোতে অলরেডি নাউনের কিছু টাইপস দেখলাম, কিন্তু এদের ইউজ সম্পর্কে হয়তো এতটা ক্লিয়ার হতে পারিনি এখনো। তাহলে চলো নাউন কত প্রকার তা নিয়ে ডিটেইলে একটু ডিসকাস করি। There are 8 types of nouns: abstract, concrete, common, proper, collective, material, countable and uncountable noun. এখানে আমরা অনেক ধরনের নাউন দেখতে পাচ্ছি। তুমি হয়তো ভাবছো যে এত ধরনের নাউনগুলোকে এভাবে ভাগ করা হয়েছে কেন, বা প্রপার ওয়েতে আমরা আসলে কিভাবে নাউনগুলোকে ভাগ করতে পারি। চলো তাহলে দেখে নিই। এখানে আমরা টাইপস অফ নাউনগুলোকে বোঝার সুবিধার জন্য একটি টেবিল বানিয়ে নিলাম। আমরা এখানে মেইন 4 প্রকারের নাউন দেখতে পাচ্ছি: abstract, concrete, countable and uncountable noun। আর এখানে 4 প্রকারের কংক্রিট নাউন দেখতে পাচ্ছি: কমন, প্রপার, কালেক্টিভ এন্ড ম্যাটেরিয়াল নাউন। এতগুলো একসাথে দেখে ভয় পাচ্ছো? টেনশনের কিছু নেই, আমরা সবগুলো বিষয় নিয়ে ভেঙে দেখাবো। প্রথমেই চলো আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন দিয়ে শুরু করি। অ্যাবস্ট্রাক্ট নাউন আসলে কি? অ্যাবস্ট্রাক্ট নাউন হলো এমন সব নাউন যে কোনো ব্যক্তির এবং বস্তুর গুণ, অবস্থা বা কাজের নামকে প্রকাশ করে। অন্যভাবে বলা যায় যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ধরা, ছোঁয়া বা গণনা করা যায় না। এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স নেই। তোমরা কি 5টি সেন্স বা ইন্দ্রিয় কি সেটা জানো? 5টি ইন্দ্রিয় হলো চোখ, কান, জিহ্বা, নাক, ত্বক। এই ইন্দ্রিয় বা সেন্সগুলোর দ্বারা আমরা ফিল বা অনুভব করতে পারি। সো অ্যাবস্ট্রাক্ট নাউন সম্পর্কে আমরা এভাবেও বলতে পারি যে যে নাউনগুলো এই ইন্দ্রিয়র ধরা ছোঁয়ার বাইরে বা এগুলো দিয়ে অনুভব করা যায় না, সেই নাউনগুলোই হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এক্সাম্পল হিসেবে ধরা যাক লাভ। চিন্তা করে দেখো, লাভ কি আমরা ধরতে বা ছুঁতে পারি? গণনা করা যায়? নাকি এর কোনো ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে? কোনোটাই কিন্তু নেই। সো লাভ একটি অ্যাবস্ট্রাক্ট নাউন। Other examples would be childhood, birth, kindness, thirst, hate, etc. আমাদের আজকের লেসন এই পর্যন্তই। একসাথে সব বলে কনফিউজ করতে চাই না। নাউন পার্ট 2 তে আমরা ক্লাসিফিকেশনের বাকি ডিটেইলস নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট পর্বে। হ্যালো স্টুডেন্টস,
চলে আসলাম নাউন পার্ট 2 নিয়ে। গত লেসনে আমরা পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করেছি, আর নাউন কি এবং কত প্রকার নাউন আছে তা নিয়েও আলোচনা করেছি। চারটার কথা কি মনে আছে, যেটায় আমরা নাউনের টাইপস গুলো দেখেছিলাম? চলো আজকে আরেকবার চারটা দেখি। নাউনকে মেইনলি 4 ভাগে ভাগ করা হয়: অ্যাবস্ট্রাক্ট, কংক্রিট, কাউন্টেবল এন্ড আনকাউন্টেবল নাউন। আর কংক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়ে থাকে: কমন, প্রপার, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল নাউন। আজকের পর্বে আমরা কংক্রিট নাউনের টাইপস এবং কাউন্টেবল ও আনকাউন্টেবল নাউন সম্পর্কে ডিটেইলে জানব। কংক্রিট নাউন সম্পর্কে বলার আগে আমি একটু মনে করিয়ে দিতে চাই যে আগের লেসনে আমরা যে 5টি সেন্স বা ইন্দ্রিয় নিয়ে কথা বলেছিলাম, মনে আছে তো? তারপরও আরেকবার মনে করিয়ে দিচ্ছি। 5টি ইন্দ্রিয় হলো চোখ, কান, জিহ্বা, নাক ও ত্বক। এই 5টি ইন্দ্রিয়গুলো দিয়েই কিন্তু আমরা ফিল করতে পারি। চলো তাহলে শুরু করি কংক্রিট নাউন দিয়ে। কংক্রিট নাউন তাহলে কি? আমাদের 5টি সেন্স দ্বারা আমরা যে ফিল করতে পারি এরকম কোনো কিছুর যদি নাম হয় সেগুলো হলো কংক্রিট নাউন। আবার বইয়ের ভাষায় যদি বলি তাহলে যে নাউনের আউটার বা ফিজিক্যাল এক্সিস্টেন্স আছে এবং যাকে সেন্স দ্বারা ফিল করা যায় তাকেই কংক্রিট নাউন বলে। চলো আমরা চারটা একবার দেখি। এখানে 4 ধরনের কংক্রিট নাউন দেখতে পাচ্ছ: কমন, প্রপার, কালেকটিভ এন্ড ম্যাটেরিয়াল নাউন। চলো এবার জানি কমন নাউন কি। সিম্পলি কমন নাউন বলতে আমরা বুঝি কোনো কিছুর সাধারণ নাম, যেমন গার্ল, বয়, অ্যানিমাল, চেয়ার, স্কুল এক্সেট্রা। এখানে এক্সাম্পলে গার্ল বলতে সব মেয়েদের, আর বয় বলতে সব ছেলেদের, আবার অ্যানিমাল, চেয়ার, স্কুল বলতে সব ধরনের অ্যানিমাল, চেয়ার, স্কুলকে বোঝানো হয়েছে। এবার জেনে নিব প্রপার নাউন কি। প্রপার নাউন বলতে কোনো ব্যক্তি, বস্তুর বা জায়গার স্পেসিফিক নাম বোঝায়। প্রপার নাউন্স begin with the capital letter. For example, Nina, Shumon, Lion, RFL, Vikarunnesa Noon School, etc. কমন নাউনে আমরা দেখতে পেলাম গার্ল কমন নাউন, কিন্তু মেয়ে মানে কি সব মেয়ের একই নাম? সেটা তো নিশ্চয়ই না। আমাদের সবারই একটা নাম আছে। সো সব মেয়েদের মধ্যে আমরা যখন মিনা নামটা বলছি তখন একজনকে স্পেসিফিক করেই বলছি, তাই মিনা হলো প্রপার নাউন। আশা করি এই পর্যন্ত ঠিকঠাক মতো ফলো করছো। চলো এবার দেখি কালেকটিভ নাউন কি। কালেকটিভ নাউন একই ধরনের কতগুলো ব্যক্তি বা বস্তুকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের ইউনিটি বা সমষ্টিকে বোঝায়, যেমন সুগার, রাইস, বাঞ্চ, টিম এক্সেট্রা। এবার আসা যাক ম্যাটেরিয়াল নাউনে। ম্যাটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? ম্যাটেরিয়াল নাউন বলতে কোনো সাবস্টেন্সের টোটাল অংশকে একসাথে বোঝায়, কিন্তু তা থেকে প্রডিউসড কোনো জিনিসকে বোঝায় না। ম্যাটেরিয়াল নাউন সাধারণত কাউন্ট করা যায় না, শুধু মেজার করা যায়, যেমন মেটাল, গোল্ড, মিল্ক, wood, water, etc. You have to drink a glass of milk. এখানে a glass of milk দিয়ে a small quantity of liquid material কে বোঝানো হয়েছে। আবার the river is full of water, এই সেন্টেন্সে the river দিয়ে huge quantity of liquid material কে বোঝানো হয়েছে। পজ দিয়ে সব নোটস লিখে লিখে ভিডিও দেখছো তো? না হলে কিন্তু হারিয়ে যাবে। এবার আসা যাক আমাদের টেবিলে থাকা বাকি দুটো নাউনে, কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন। তাহলে স্টার্ট করছি কাউন্টেবল নাউন দিয়ে। কাউন্টেবল নাউন কি? ইজিলি বলা যায় যে নাউনগুলো কাউন্ট করা যায় সেগুলোই কাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউনে সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম থাকে, যেমন এগস, অ্যাপলস, ফ্লাওয়ার্স, পেন, ম্যান এক্সেট্রা। এই এগস, ফ্লাওয়ার্স, পেন হতে পারে সিঙ্গুলার অর প্লুরাল। ফর এক্সাম্পল, দ্য বেবি ব্রোক অল দ্য এগস। এখানে এগস গুলোকে ব্রেক করেছে, কিন্তু কয়টা এগস সেটা কিন্তু কাউন্টেবল। এখানে যদিও এগস গুলোর নাম্বার দেয়া নেই, তারপরও যেহেতু একটির বেশি এগ, এখানে নাউন হলো প্লুরাল। দ্যাট স্টুডেন্ট হ্যাজ চোজেন দ্য গ্রিন পেন। আবার এখানে এক্সাম্পল থেকে বোঝাই যাচ্ছে যে একটি স্পেসিফিক পেনের কথা বলা হচ্ছে, এবং সেটি বোঝাই যাচ্ছে কাউন্টেবল অ্যান্ড সিঙ্গুলার। ফাইনালি এখন আমরা জেনে নিব আনকাউন্টেবল নাউন কি। আনকাউন্টেবল নাউন বলতে ওই নাউনগুলো বোঝায় যাদের সাধারণত কোনো নাম্বার হয় না এবং এদের কাউন্টও করা যায় না, যেমন অ্যাডভাইস, ইনফরমেশন, অক্সিজেন, ওয়াটার, বাংলা, ইংলিশ, ডিসেন্ট্রি, হিস্ট্রি অর জিওগ্রাফি এক্সেট্রা। সি, এগুলোর কোনোটাই কিন্তু কাউন্ট করা যায় না, সো এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমাদের আজকের লেসন এই পর্যন্তই। কোথাও কোনো কিছু নিয়ে কনফিউশন থাকলে আবার ভিডিওটি দেখে নিতে পারো। হ্যালো স্টুডেন্টস, আশা করি ভালো আছো। আমাদের আজকের লেসনে থাকছে নাম্বার, টাইপস অফ নাম্বারস, আর এই নাম্বার কিভাবে সিঙ্গুলার থেকে প্লুরাল নাম্বারে চেঞ্জ করতে হয় তার কিছু রুলস নিয়ে ডিসকাশন।
সো চলো প্রথমেই জেনে নেই হোয়াট ইজ নাম্বার। যা দিয়ে কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীর সংখ্যা বোঝানো হয় তাকেই নাম্বার বলে। সহজভাবে বলে নাম্বার হচ্ছে নাউনের সংখ্যা। এখন চলো নাম্বারের টাইপস জেনে নিই। নাম্বার দুই প্রকারের হয়ে থাকে, সিঙ্গুলার নাম্বার অ্যান্ড প্লুরাল নাম্বার। সো চলো জেনে নিব সিঙ্গুলার অ্যান্ড প্লুরাল নাম্বারের ডেফিনেশনস। ফার্স্টলি, সিঙ্গুলার নাম্বার কাকে বলে? যে নাউন দিয়ে একটি ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে সিঙ্গুলার নাম্বার বলে। যেমন পেন্সিল, ফ্লাওয়ার, ব্যাগ এক্সেট্রা। দেন প্লুরাল নাম্বার কাকে বলে? যে নাউন দিয়ে একের বেশি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে বোঝায় তাকে প্লুরাল নাম্বার বলে। যেমন পেন্সিলস, ফ্লাওয়ার্স, ব্যাগস এক্সেট্রা। সো ডেফিনেশন সম্পর্কে তো আমরা জেনে নিলাম। এবার আমরা ডিসকাস করব কিছু রুলস নিয়ে। সিঙ্গুলার নাম্বারকে প্লুরাল করার জন্য বেশ কিছু রুলস আছে, চলো শিখে নেই। স্টার্ট করছি রুল নাম্বার 1 দিয়ে। সাধারণত সিঙ্গুলার নাউনের শেষে এস যোগ হয়ে প্লুরাল নাউন হয়। এটা সিঙ্গুলার থেকে প্লুরাল করার সবচেয়ে কমন রুল। যেমন এখানে ক্যাট হলো সিঙ্গুলার, আর একের বেশি বোঝানোর জন্য হবে ক্যাটস। একইভাবে পেন হলো সিঙ্গুলার আর প্লুরাল হলো পেন্স। এবার রুল নাম্বার 2 হলো, যদি সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কোনো ভাওয়েল এ, ই, আই, ও, ইউ থাকে, সেখানে এস যোগ হয়ে প্লুরাল হয়। যেমন এখানে টয় এন্ড ডে হলো সিঙ্গুলার নাম্বার। দেন টয়ের প্লুরাল নাম্বার টয়েস আর ডে এর প্লুরাল নাম্বার ডেজ। দেন রুল নাম্বার 3 হলো, যদি সিঙ্গুলার নাউনের শেষে ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে, তাহলে ওয়াই এর জায়গায় আই, ই, এস যোগ হয়ে প্লুরাল নাউন হয়। যেমন স্টোরির প্লুরাল স্টোরিজ, ফ্লাইয়ের প্লুরাল ফ্লাইজ। আমরা জানি আর এন্ড এল দুটাই কনসোনেন্ট, তাই রুল অনুযায়ী প্লুরাল করার সময় আই, ই, এস যোগ হয়েছে। এরপরে আসা যাক রুল নাম্বার 4 এ। যেসব সিঙ্গুলার নাউনের শেষে এস, এস এইচ, সি এইচ, এক্স অথবা জেড থাকে, সেখানে ইএস যোগ হয়ে প্লুরাল হয়। প্রত্যেকটার একটা করে এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছ। রুল নাম্বার 5, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে আর ও এর আগে কোনো কনসোনেন্ট থাকে, সেখানে ইএস যোগ হয়ে প্লুরাল হয়। যেমন টমেটোর প্লুরাল টমেটোস, হিরোর প্লুরাল হিরোজ। রুল নাম্বার 6, যেসব সিঙ্গুলার নাউনের শেষে ও থাকে আর ও এর আগে কোনো ভাওয়েল থাকে, সেখানে শুধু এস যোগ করা হয়ে প্লুরাল নাউন হয়। যেমন রেডিওর প্লুরাল রেডিওস, ব্যাম্বুর প্লুরাল ব্যাম্বুজ। রুল নাম্বার 7, কিছু সিঙ্গুলার নাউনের ভাওয়েল নিজেই চেঞ্জ হয়ে প্লুরাল হয়। এসব ক্ষেত্রে এস, ইএস, ভিইএস ইত্যাদি যোগ হয় না। যেমন ফুট থেকে ফিট, গুস থেকে গিস। রুলসগুলো শিখতে যে শুনতে কি একই রকম লাগছে? যেমন এস, ইএস, ভিইএস, ভাওয়েল, কনসোনেন্ট বারবার একই কথা ঘুরে ঘুরে আসছে, এরকম মনে হচ্ছে, তাই না? চিন্তার কোনো কারণ নেই, ভিডিওটা পজ করে করে একটু কয়েকবার খেয়াল করে দেখলেই কিন্তু কনফিউশন চলে যাবে। লেটস কন্টিনিউ উইথ রুল নাম্বার 8। কিছু নাউনের কোনো প্লুরাল ফর্ম হয় না, শুধু সিঙ্গুলার ফর্ম হয়। অর্থাৎ প্লুরাল ফর্মের ক্ষেত্রে ওয়ার্ডটি সিঙ্গুলারের মতোই ইউজ হয়, ঠিক যেমনটি স্ক্রিনে কিছু এক্সাম্পল তুমি দেখতে পাচ্ছ। দেন রুল নাম্বার 9, কিছু নাউনের কোনো সিঙ্গুলার ফর্ম হয় না, শুধু প্লুরাল ফর্ম হয়। অর্থাৎ সিঙ্গুলার ফর্মের ক্ষেত্রে ওয়ার্ডটি প্লুরালের মতো ইউজ হয়। যেমন সিজার্স, জিন্স। নাও রুল নাম্বার 10, যদি সিঙ্গুলার নাউনের শেষে এফ অথবা এফই থাকে, নাউনটিকে প্লুরাল নাম্বার বানানোর জন্য সেখানে ভিইএস যোগ হয়। যেমন কাফ থেকে কাভস, লিফ থেকে লিভস, নাইফ থেকে নাইভস। এই রুলের আবার কিছু এক্সেপশনও আছে। সেক্ষেত্রে ভিইএস যোগ না হয়ে এস যোগ হয়ে প্লুরাল নাউন হয়। যেমন সেফ থেকে সেভস, রুফ থেকে রুফস। তারপর হলো রুল নাম্বার 11, কিছু সিঙ্গুলার নাউনে শুধু ইএন, আরইএন, এনই যোগ হয়ে প্লুরাল নাউন হয়। যেমন চাইল্ড থেকে চিলড্রেন, অক্স থেকে অক্সেন। এবার রুল নাম্বার 12 নিয়ে জানার আগে আমাদের কম্পাউন্ড নাউন সম্পর্কে জেনে নেওয়া দরকার, রুলটি বোঝার জন্য। যে নাউন 2 বা তার বেশি ওয়ার্ড যোগ হয়ে তৈরি হয় তাকেই কম্পাউন্ড নাউন বলে। যেমন ফাদার ইন ল, সিক্স প্যাক ইত্যাদি। সো রুলটি হলো, কিছু কম্পাউন্ড নাউন আছে যাদের মেইন ওয়ার্ডের শেষে এস যোগ হয়ে নাউনটি প্লুরাল হয়। যেমন মাদার ইন ল থেকে মাদার্স ইন ল। লাস্টলি রুল নাম্বার 13 হলো, কম্পাউন্ড ওয়ার্ডের সাথে এফইউএল থাকলে তার শেষে এস যোগ হয়ে ওয়ার্ডটিতে প্লুরাল হয়। যেমন মাউথফুল থেকে মাউথফুলস, হ্যান্ডফুল থেকে হ্যান্ডফুলস। সো ডিয়ার স্টুডেন্ট, আজকের পর্বে হোপফুলি নাম্বার নিয়ে অনেকটা ক্লিয়ার হতে পেরেছো। কোথাও কোনো কিছু মিস করে গেলে ভিডিওটি আরেকবার রিওয়াইন্ড করে দেখে নিতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি, ভালো থেকো।
হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকে আমরা ইজি একটি টপিক নিয়ে ডিসকাস করব, যার নাম হচ্ছে জেন্ডার। জেন্ডার ইজি টপিক হলেও অ্যাকচুয়ালি আমরা কি জেন্ডার নিয়ে সবকিছু জানি? বলতে পারবে কি জেন্ডার ওয়ার্ডটি কোথা থেকে এসেছে? চলো তাহলে জেন্ডার ওয়ার্ডটির অরিজিন থেকেই স্টার্ট করি। জেন্ডার ওয়ার্ডটি কিন্তু ল্যাটিন ওয়ার্ড জিনাস থেকে এসেছে, যার অর্থ হলো মহাজাতি। সো এখন চলো জেনে নিই জেন্ডার কাকে বলে। যে প্রসেসের মাধ্যমে নাউন বা প্রোনাউনের সেক্স নির্ণয় করা হয় তাকে জেন্ডার বলে। যেমন ফাদার, মাদার, সিস্টার, ব্রাদার, বেবি, বুক এক্সেট্রা। সো বুঝতেই পারছো জেন্ডার হতে পারে পার্সন অর অ্যানিমাল, হতে পারে মেল অর ফিমেল, বা হতে পারে নন লিভিং অবজেক্ট। ওয়েল, আমরা তো জেনে গেলাম জেন্ডার কি। এবার চলো জেনে নেই এর টাইপসগুলো কি কি। জেন্ডার সাধারণত 4 ধরনের হয়ে থাকে: ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার জেন্ডার। ফার্স্টলি চলো জেনে নেই ম্যাসকুলিন জেন্ডার কাকে বলে। যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ জাতিকে বোঝায় তাকে ম্যাসকুলিন জেন্ডার বলে। যেমন ফাদার, সান, ব্রাদার, হাজবেন্ড, আঙ্কেল, উইজার্ড, কিং এক্সেট্রা। এরপর চলো জেনে নেই ফেমিনিন জেন্ডার কাকে বলে। যে নাউন বা প্রোনাউন দিয়ে স্ত্রী জাতিকে বোঝায় তাকে ফেমিনিন জেন্ডার বলে। যেমন মাদার, গার্ল, আন্ট, ওয়াইফ, সিস্টার, উইচ, কুইন এক্সেট্রা। এবার জেনে নিই চলো কমন জেন্ডার বলতে কি বোঝায়। যে নাউন বা প্রোনাউন দিয়ে পুরুষ এবং স্ত্রী দুটি জাতিকেই বোঝায় তাকে কমন জেন্ডার বলে। যেমন বেবি, চাইল্ড, সিঙ্গার, টিচার, ডান্সার, ফ্রেন্ড এক্সেট্রা। দেন ফাইনালি আমরা জেনে নিব নিউটার জেন্ডার কাকে বলে। যে নাউন বা প্রোনাউন পুরুষ বা স্ত্রী কোনো জাতিকেই না বুঝিয়ে নন লিভিং অবজেক্টকে বোঝায় তাকে নিউটার জেন্ডার বলে। যেমন পেন্সিল, বুক, চেয়ার, টেবিল, অ্যালবাম, কার, ল্যাম্প এক্সেট্রা। ওয়েল নাও এবার তুমি স্ক্রিনে ভালোভাবে খেয়াল করো। এখানে তুমি একটি চার্ট দেখতে পাচ্ছ। চার্টটায় ডিফারেন্ট ওয়েতে জেন্ডার ম্যাসকুলিন থেকে ফেমিনিন কিভাবে হয়ে থাকে সেটা দেখানো হচ্ছে। যেমন ফাদার, মাদার, ডগ, পেজ, অ্যাক্টর, অ্যাক্ট্রেস, হিরো, হিরোইন, ল্যান্ডলর্ড, ল্যান্ডলেডি। ওয়েল, তোমার পড়ার সুবিধার জন্য কিন্তু আমাদের স্মার্ট নোটসে এরকম আরো ম্যাসকুলিন এন্ড ফেমিনিন জেন্ডারস এর লম্বা লিস্ট দেওয়া আছে, সেখান থেকেও তুমি আরো দেখে নিতে পারবে। জেন্ডার নিয়ে আজকে আমাদের ডিসকাশন তাহলে এ পর্যন্তই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে। টিল দেন, টেক কেয়ার। Hello student, hope you're doing great. আমি অনেক ভালো আছি। গতকাল আমি আমার 5 years old cousin আনিলাকে নিয়ে বেড়াতে গিয়েছিলাম। হঠাৎ ও আমাকে একটা স্কুল দেখিয়ে বলল, আপু দেখো এটা আমার স্কুল। এরপর বাসায় ফেরার পথে ওকে আমি একটা ডল হাউস কিনে দিলাম। বাসায় এসে সে কাউকে ওই ডল হাউস ধরতে দিবে না। তার একটাই কথা, ইটস আনিলাস। কথা বলার সময় আমরা প্রায় বলে থাকি এই ড্রেসটা আমার, এই ফোনটা আমার, ও আমার বেস্ট ফ্রেন্ড। এই লাইনগুলোতে একটা কমন জিনিস হলো শোয়িং ওনারশিপ অর পসেশন। আমাদের আজকের এপিসোডে আমরা কথা বলবো নাউন পজেসিভ কেস নিয়ে। আজ আমরা শিখবো নাউন পজেসিভ কাকে বলে, এর রুলস এবং রুলস এর এক্সপ্লেনেশনস ও এক্সাম্পলস। নাউন পজেসিভে যাওয়ার আগে জেনে নেই ইংলিশ গ্রামারে পজেসিভ কেস বলতে কি বোঝায়। সাধারণত কোনো কিছুর উপর পজেশন বা ওনারশিপ অর্থাৎ অধিকার বা মালিকানা বোঝাতে পজেসিভ কেস ইউজ করা হয়। ইংলিশ গ্রামারে নাউন, প্রোনাউন ও ডিটারমাইনারের পজেসিভ কেসেস হয়। এবার তাহলে চলো নাউন পজেসিভ এর ডেফিনিশন দেখে নেই। When a noun denotes possession, belongingness or ownership, we call that noun possessive. অর্থাৎ নাউন যখন অন্য কোনো কিছুর উপর নিজের পজেশন, ওনারশিপ মানে অধিকার বা মালিকানা দেখায় তখন সেই ধরনের কেসকে আমরা বলি নাউন পজেসিভ। For example, Joy's car
Ishita's watch, Monika's school, etc. আমরা 3 ways এ noun possessive দেখাতে পারি. 1. By using an apostrophe. 2. By using apostrophe plus s. And 3. Of pattern. যখন noun কোন লিভিং বিং হবে তখন আমরা apostrophe এবং apostrophe s ইউজ করে noun possessive দেখাবো. এই ক্ষেত্রে আমাদের সেন্টেন্স স্ট্রাকচার হবে noun plus apostrophe অথবা apostrophe s plus possession or ownership. For example, these are Jimin's sunglasses. Abhi's watch is really nice. Teacher's room. This is a girl's hostel. যখন আমরা নন লিভিং নাউনের পজিশন দেখব তখন আমরা অফ প্যাটার্ন ইউজ করব। অর্থাৎ আমাদের নাউনটি যদি কোনো লিভিং বিং না হয় অন্য কোনো কিছু হয় তখন তা একটি নন লিভিং নাউন। আর এমন হলে আমরা অ্যাপোস্ট্রফি এস এর কমন রুলটি ইউজ না করে অফ প্রিপোজিশন ব্যবহার করে পজিশন দেখাবো। আর এই নিয়মকেই বলে অফ প্যাটার্ন। তো অফ প্যাটার্ন ইউজ করে আমরা কিভাবে পজিশন দেখাবো? এই ক্ষেত্রে যার উপর পজিশন সেটি বসবে আগে, এরপর অফ এবং শেষে আমাদের নন লিভিং নাউন বসবে। For example, the wheel of the car is broken. The color of the shirt is white. The curtain of the window is purple. Wheel, color এবং curtain এই তিনটি কার, শার্ট এবং উইন্ডো এর পজিশন। এই জন্য আমরা পজিশনকে আগে আনলাম, এরপর অফ ইউজ করে দেন যার পজিশন সেই নাউনকে মেনশন করে পজিশন দেখালাম। এখন চলো কিছু রুলস দেখে নেই যে কখন কিভাবে আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করতে পারি। প্রথম রুলটি হলো সাধারণত আমরা যদি নাউনটি লিভিং বিং হয় তখন পজেসিভ সাইড অ্যাপোস্ট্রফি ব্যবহার করি, কিন্তু যদি নাউন সিঙ্গুলার নম্বরের হয় তখন আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। এক্সাম্পল হলো মারিয়াস ব্যাকপ্যাক, ইশিতাস অ্যাপার্টমেন্ট, এখানে দুটি সিঙ্গুলার নাউন। যদি আমাদের নাউন প্লুরাল হয় এবং সেই ওয়ার্ডটি সাফিক্স এস দিয়ে শেষ হয় তাহলে কি করবো বলো তো? তাহলে তোমাকে শুধু সেই সাফিক্স এস এর পর একটি অ্যাপোস্ট্রফি অ্যাড করলেই হবে। আর যদি এস সাফিক্স না থাকে তাহলে অ্যাপোস্ট্রফি এস অ্যাড করতে হবে। যেমন উইমেন্স ক্লাব, চিলড্রেন্স প্লেগ্রাউন্ড, এখানে উইমেন এন্ড চিলড্রেন দুটি প্লুরাল, যেহেতু সাফিক্স এস নেই সো আমরা এস দিয়ে পজেসিভ করব। আবার টিচার্স ও গার্লস এই দুটিতে এস অ্যাড হয়ে প্লুরাল হয়েছে, তাই আমরা লাস্টে জাস্ট একটি অ্যাপোস্ট্রফি অ্যাড করেছি। তোমার হয়তো মনে আছে আমরা অফ প্যাটার্ন রুলসে বলেছি যে নাউন নন লিভিং হলে আমরা অফ ইউজ করে পজিশন দেখাবো, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখবে নন লিভিং নাউনকে পার্সনিফাই করা হয়েছে, অর্থাৎ লিভিং বিং এর মতো ট্রিট করা হয়েছে। এই ধরনের কেসে আমরা অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করে পজিশন দেখাবো। এক্সাম্পলস হলো নেচারস ল, এখানে নেচারকে পার্সনিফাই করা হয়েছে। We couldn't escape the sun's fury. At duty's call. প্রতিটি এক্সাম্পলে পার্সনিফিকেশন হয় আমরা অ্যাপোস্ট্রফি এস ইউজ করেছি। Rule number 4. If two or more nouns possess something, then the apostrophe s is put on the latter only. অর্থাৎ দুজন বা তার অধিক যদি কোনো কিছু একসাথে ওন বা পজেস করে তাহলে আমরা লেখার সময় লাস্টের জনের নামের সাথে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। এক্সাম্পল হতে পারে Ricky and Rocky's house is under construction. Nilufa and Monica's school is very far away. এখানে আমাদের ওনার দুজন হলেও তারা সিঙ্গেল একটি জিনিস পজেস করছে, এই জন্য অ্যাপোস্ট্রফি এস ইউজ হয়েছে লাস্টের নেমের সাথে। আবার যদি দুই বা ততোধিক নাউন সেপারেটলি তাদের ওনারশিপ আলাদা আলাদা কোনো কিছুর উপর দেখায় তখন কিন্তু আমরা প্রত্যেক নামের পরে অ্যাপোস্ট্রফি এস ইউজ করব। এখানে এক্সাম্পলে আমরা দেখি হাউসেস আছে যা প্লুরাল নাম্বার। এখন আমরা বুঝে নিব যে রকি আর রিকি দুজনেই সেপারেট ভাষার কথা বোঝাচ্ছে, সো আমরা দুজনের নামের পরে এস অ্যাড করব। আচ্ছা, তুমি কি সোফার রুলস গুলো বুঝতে পেরেছো? রুলস গুলো খুবই মজার, তাই না? চলো তাহলে আরো কিছু রুলস দেখে নেই। ইংলিশে কিছু ওয়ার্ডস আছে যেখানে কয়েকটি ওয়ার্ডস এক হয়ে একটি ইউনিট হয় বা একটি সিঙ্গেল ওয়ার্ড হিসেবে ইউজ হয়, এদের কম্পাউন্ড নাউন বলে। যেমন সিস্টার ইন ল, মাদার ইন ল, হোয়াইট বোর্ড, ওয়াশিং মেশিন এটসেট্রা। এইসব ওয়ার্ডের পজিশন বোঝাতে আমরা ওয়ার্ডের একদম শেষে পজেসিভ সাইন ইউজ করব।
এক্সাম্পলে দেখছি মাই সিস্টার ইন লস হাউস ইজ ভেরি বিউটিফুল। আমরা এখানে সিস্টার এর পর অ্যাপোস্ট্রফি এস অ্যাড করব না, রাদার কম্পাউন্ড নাউনের শেষে অ্যাড করব। তাই ল এর পর আমরা অ্যাড করছি অ্যাপোস্ট্রফি এস। তেমন ভাবে পরের এক্সাম্পলে প্যাসার বাই এর পর ইউজ করেছি। Rule 7 এ বলছে when two nouns are in apposition, possessive sign is to put to the letter only. এখানে আমরা দেখছি যে কে রাউলিং এর পর তাকে মডিফাই করছে দ্য অথর। এখানে রাউলিং যে একজন অথর তা ক্লিয়ারলি মেনশন করা হয়েছে। এমন সিচুয়েশন হলে পরের অংশে আমরা পজেসিভ সাইন ইউজ করব। পরের এক্সাম্পলেও আমরা অ্যাক্টর এর পর এস ইউজ করব। Rule 8 এ বলছে apostrophe is not used with two consecutive nouns, double possessive case. In these cases we will use off pattern. চলো এক্সাম্পল দিয়ে বিষয়টি বুঝে নিই। যখন পরপর দুটি নাউন এর পজেসিভ কেস থাকবে তখন আমরা অফ ইউজ করব। তখন সেন্টেন্স স্ট্রাকচার হবে possession plus of plus first noun plus apostrophe s plus second noun। এখানে আমরা দেখছি ইশিতার সিস্টারের ওয়াচ হারিয়েছে। তো সিস্টারকে পজেস করছে ইশিতা এন্ড সিস্টার পজেস করছে ওয়াচকে। আবার কিটি ফুটবলের কালার রেড, সো ফুটবলটি কিটি যার কালার রেড। আবার কিছু ওয়ার্ডস আছে যেখানে পজেসিভ সাইন অ্যাপোস্ট্রফি ইউজ করা দরকার হয় না, কারণ আমরা পজেশন বোঝাতে এদের ইউজ করি, যেমন মাইন, হিজ, yours, ours, its, etc. এদের আমরা পজেসিভ প্রনাউন্স বলি। এইসব পজেসিভ প্রনাউন থাকতে আমরা কিছুই অ্যাড করব না, যেমন আমরা your এর পরে অ্যাপোস্ট্রফি ইউজ করব না এবং yours ডিরেক্টলি লিখে দিব। Rule number 10. If the word else is used with somebody, nobody, anybody, etc., then apostrophe is used with else. Example এ আমরা somebody এর পর apostrophe s ইউজ না করে else এর পর করেছি। ঠিক এভাবে অন্য কেসেও করব। আজকে আমরা বেশ কিছু সিগনিফিকেন্ট রুলস জেনে নিলাম। আশা করি তোমার কাছে এখন নাউন পজেসিভের আইডিয়াটা একদম ক্লিয়ার। আজকে তাহলে আমি যাচ্ছি, কিন্তু খুব দ্রুতই আরেকটি ইন্টারেস্টিং লেসন নিয়ে তোমার সাথে দেখা হবে। ততদিন ভালো থেকো, বাই। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ আর ডুইং ওয়েল। আর আশা করছি বাসায় ঠিকমতো পড়াশোনা করছো। আগের এপিসোডে আমরা নাউন পজেসিভ সম্পর্কে জেনেছি। আজকের এপিসোডে আমরা পজিটিভ সম্পর্কে জানবো, যেমন পজিটিভ কাকে বলে, পজিটিভ ফ্রেজ কি, টাইপস অফ পজিটিভ ফ্রেজেস, পজিটিভস একটি সেন্টেন্সে কি ভূমিকা রাখে, আর পজিটিভকে পাংচুয়েট কিভাবে করে। তাহলে চলো শুরু করি। পজিটিভ ওয়ার্ডটি একটি ল্যাটিন ওয়ার্ড পজিট থেকে এসেছে, যার মানে হলো টু পুট নিয়ার। সো পজিটিভ কাকে বলে? পজিটিভস হচ্ছে এমন একটি শব্দ বা শব্দসমূহ যা নাউন বা প্রোনাউনের পরে বসে তাকে রিডিফাইন বা ডিসক্রাইব করে। আর পজিটিভ ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে একটা পজিটিভ থাকে উইথ ইটস মডিফায়ার্স। পজিটিভের মতোই পজিটিভ ফ্রেজও নাউন বা প্রোনাউনের পরে বসে সেটাকে রিডিফাইন বা ডিসক্রাইব করে। এক্সাম্পল দিয়ে বোঝাই, রহিম মাই এল্ডার ব্রাদার ইজ এ টিচার। এখানে মাই এল্ডার ব্রাদার হচ্ছে পজিটিভ ফ্রেজ যা রহিম অর্থাৎ একটি নাউনের পরে বসেছে। সো বুঝতেই পেরেছো যে পজিটিভ ফ্রেজটি রহিমকে ডিসক্রাইব করছে। আবার we the people of this country love cricket, এখানে the people of this country হচ্ছে পজিটিভ ফ্রেজ যা প্রোনাউন we এর পরে বসেছে। পজিটিভের ডেফিনিশন থেকেই কিন্তু আমরা একটা সেন্টেন্সে এর রোল কি তা আইডেন্টিফাই করতে পারছি। পজিটিভ একটা সেন্টেন্সে ওয়ার্ডিনেস কমাতে হেল্প করে, অর্থাৎ সেন্টেন্সে যতটুকু দরকার তার থেকে বেশি ওয়ার্ড ইউজ করা থেকে আমাদের রিফ্রেইন করে। এছাড়াও সেন্টেন্সে খুব কম ওয়ার্ডসে যে কোনো কিছু সম্পর্কে ডিটেইলস অ্যাড করতে হেল্প করে। সবশেষে সেন্টেন্সে সিনট্যাকটিক ভ্যারাইটি আনতে হেল্প করে, অর্থাৎ সেন্টেন্স ফরমেশন এবং সেন্টেন্স লেন্থে ভিন্নতা আনে যাতে মনোটোনাস না হয়। একটু আগেই যে এক্সাম্পল দেখিয়েছি সেখানে কি একটা জিনিস খেয়াল করেছিলে যে একটাতে কমা ছিল আর আরেকটাতে ছিল না? এরকম হওয়ার কারণ হচ্ছে পজিটিভ ফ্রেজ দুই প্রকার, এক নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিক্টিভ পজিটিভ ফ্রেজ, আর দুই এসেনশিয়াল বা রেস্ট্রিক্টিভ পজিটিভ ফ্রেজ। নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিক্টিভ পজিটিভ ফ্রেজ হলো এমন একটি ফ্রেজ যা নাউন বা প্রোনাউনকে আইডেন্টিফাই করার জন্য এক্সট্রা ইনফরমেশন দিয়ে থাকে। Here the information is not necessarily important, আর এই ক্ষেত্রে আমরা ফ্রেজের আগে এবং পরে কমা ব্যবহার করি। প্রথম এক্সাম্পলটি শুরু হয়েছে রহিম দিয়ে।
যা একটি ব্যক্তিকে বোঝাচ্ছে। সো পরের ইনফরমেশন এসেনশিয়াল না, কারণ আমরা তার নাম দ্বারাই তার পরিচয় পেয়ে গিয়েছি। এবং এসেনশিয়াল বা রেস্ট্রিক্টিভ বা পজিটিভ ফ্রেজ হলো এমন একটি ফ্রেজ যা নাউন বা প্রোনাউনকে ডিসক্রাইব করতে হেল্প করে এবং এই রিলেটেড গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিয়ে থাকে। আর এই ক্ষেত্রে আমরা ফ্রেজের আগে এবং পরে কমা ব্যবহার করি না। দ্বিতীয় এক্সাম্পলে যখন উই দিয়ে শুরু হয়েছে তখন বোঝা যাচ্ছিল না যে উই বলতে কাদের বোঝানো হয়েছে। সো দ্য পিপল অফ দিস কান্ট্রি একটি এসেনশিয়াল ইনফরমেশন। চলো আরো কিছু এক্সাম্পলস দেখে নিই। Lina, a girl from my class, has a very charming personality. এখানে a positive phrase হচ্ছে a girl from my class, যার শেষে কমা দেওয়া আছে। সো স্ট্রাকচার দেখে বুঝতেই পারছো যে এটি নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিক্টিভ a positive phrase. আবার the successful singer Michael Jackson died in 2009. এখানে the successful singer বলতে কে তা বোঝা যাচ্ছে না, কিন্তু মাইকেল জ্যাকসন বলার পর বোঝা যাচ্ছে যা একটি এসেনশিয়াল ইনফরমেশন, কারণ আমরা তার নাম দ্বারা তার পরিচয় পাচ্ছি। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হলো মাইকেল জ্যাকসনের আগে ও পরে কোনো কমা নেই। সো বলা যায় যে এটি একটি এসেনশিয়াল বা রেস্ট্রিক্টিভ বা পজিটিভ ফ্রেজ। তো এতক্ষণ আমরা শিখলাম পজিটিভ কাকে বলে, পজিটিভ ফ্রেজ কি, পজিটিভ কয় প্রকার ও কি কি, আর সাথে দেখেছি প্রকারভেদ অনুযায়ী এক্সাম্পলস। এবার চলো আমরা সেন্টেন্সে থাকা পজিটিভকে পাংচুয়েট করি বেসড অন আওয়ার নলেজ। Manchester United, my favorite team, won the Champions League in the year 2008. এখানে ম্যানচেস্টার ইউনাইটেড হচ্ছে নাউন, যার পরে আছে মাই ফেভারিট টিম, which is an extra piece of information. ম্যানচেস্টার ইউনাইটেডকে চিহ্নিত করতে আমাদের পরের ইনফরমেশনের উপর ডিপেন্ড করতে হচ্ছে না। সো বলা যায় যে এই ফ্রেজটি নন এসেনশিয়াল বা নন রেস্ট্রিক্টিভ বা পজিটিভ ফ্রেজ। তো স্ট্রাকচার অনুযায়ী আমরা মাই ফেভারিট টিম এর আগে ও পরে কমা ইউজ করব। ইউজ করার পর সেন্টেন্সটি এরকম দেখাবে। আবার মাই কাজিন ফাহিম ওয়ার্কস ফর দ্য বাংলাদেশ আর্মি। এখানে কাজিন হচ্ছে প্রোনাউন, যার পরেই আছে ফাহিম, যা কাজিনকে আইডেন্টিফাই করতে হেল্প করেছে। সো ইট ইজ আ পিস অফ এসেনশিয়াল ইনফরমেশন। তাহলে বুঝতেই পারছো যে এটি একটি এসেনশিয়াল বা রেস্ট্রিক্টিভ ও পজিটিভ ফ্রেজ। তো এখানে আমরা আর কমা ইউজ করব না। পাংচুয়েশনের আরেকটি নিয়ম শিখে রাখি, যা হলো কোন সেন্টেন্সের শেষে যদি পজিটিভ বা পজিটিভ ফ্রেজ থাকে তাহলে আমরা পাংচুয়েট করার জন্য ড্যাশ বা কোলন ইউজ করব। যেমন he only brags about one thing dash his wealth, অথবা he only brags about one thing কোলন his wealth। এখানে বুঝতেই পারছো যে his wealth হচ্ছে পজিটিভ ফ্রেজ। এই ছিল আমাদের আজকের এপিসোড। আশা করছি এই পর্যন্ত আমরা যা পড়েছি তুমি বুঝতে পেরেছো। তাহলে শেষ করছি এখানে এবং দেখা হবে আগামী এপিসোডে। টেক কেয়ার। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আমরা আগের পর্বে পার্টস অফ স্পিচে নাউন ডিসকাস করেছি, আর আজকের লেসনে আমরা প্রোনাউন নিয়ে ডিসকাস করব। আজকের এপিসোডে আমরা শিখব ডেফিনিশন অফ প্রোনাউন, classification of pronouns, definition and examples of personal pronoun, demonstrative pronoun, interrogative pronoun, and distributive pronoun. Pronoun is a word which is used in place of a noun or instead of a noun. অর্থাৎ সেন্টেন্সে নাউনের পরিবর্তে যে ওয়ার্ডস গুলো ইউজ হয় তাদেরকে প্রোনাউন বলে। এক্সাম্পল: I, you, she, he, they, it, those, whom, etc. যেমন আমরা যদি বলি মিনা goes to school every day. Meena takes her shower after coming home from school. Meena eats lunch after the shower. বারবার মিনা শুনতে কেমন লাগছে? ওয়ার্ড রেপিটেশন সেন্টেন্সকে একদম মোনোটোনাস আর বোরিং করে ফেলছে, তাই না? সেন্টেন্সে মিনা ওয়ার্ডটা এতবার রিপিট না করে এবার যদি এভাবে বলি মিনা goes to school every day. She takes her shower after coming home from school. She eats her lunch after the shower. Sounds perfect, right? চলো এবার pronouns এর ক্লাসিফিকেশন জেনে নিই। There are 8 types of pronouns. টাইপগুলো হচ্ছে personal, demonstrative, interrogative, relative, indefinite, reflexive and emphatic, reciprocal এবং distributive pronoun. প্রথমেই personal pronoun দিয়ে স্টার্ট করছি। যে ওয়ার্ড কোনো স্পেসিফিক ব্যক্তি বা প্রাণীর প্রপার নাউনের সাবস্টিটিউট হিসেবে ইউজ হয় তাকে পার্সোনাল প্রোনাউন বলে। ফর এক্সাম্পল, আই, উই, শি, হি, দে, এক্সেট্রা। পার্সোনাল প্রোনাউনে সাবজেক্ট এবং অবজেক্ট প্রোনাউন্স থাকে। এখানে আমরা চার্টটিতে দেখতে পাচ্ছি সাবজেক্ট এন্ড অবজেক্ট প্রোনাউন্সের কিছু এক্সাম্পলস। পার্সোনাল প্রোনাউন ফার্স্ট, সেকেন্ড অথবা থার্ড পারসন হতে পারে। পার্সোনাল প্রোনাউনের ফার্স্ট পারসনের কিছু এক্সাম্পলস: আই, উই, মি, আস, আওয়ার্স, মাই, এক্সেট্রা।
সেকেন্ড পার্সনের কিছু এক্সাম্পলস, ইউ, দাও, দাই, ইয়োর, দি, এক্সেট্রা। লাস্টলি থার্ড পার্সনের কিছু এক্সাম্পলস, হি, শি, দে, হিম, হার, দেম, এক্সেট্রা। এই পার্সোনাল প্রোনাউন্স গুলো আবার তিনটি গ্রাউন্ডে ডিফারেন্টলি ইউজড হতে পারে। তা হলো জেন্ডার, নাম্বার এবং কেস। আমরা জানি জেন্ডার 4 ধরনের হয়, ম্যাসকুলিন, ফেমিনিন, কমন এবং নিউটার জেন্ডার। ম্যাসকুলিন জেন্ডার সকল ধরনের মেল কাইন্ডকে রিপ্রেজেন্ট করে, যেমন বয়, ম্যান, ফাদার, এক্সেট্রা। ফেমিনিন জেন্ডার একইভাবে সকল ধরনের ফিমেল কাইন্ডকে রিপ্রেজেন্ট করে। কমন জেন্ডার দিয়ে আমরা ম্যাসকুলিন ও ফেমিনিন দুই জেন্ডারকেই রিপ্রেজেন্ট করি, যেমন প্যারেন্ট, বেবি, এক্সেট্রা। এখানে বেবি এবং প্যারেন্ট both can be of either sex. Lastly, we have neuter gender, যা non-living things কে represent করে, like chair, table, tree, etc. এখন চলো তিনটি চার্ট দিয়ে আমরা দেখি কিভাবে পার্সোনাল প্রোনাউন ভ্যারি করে। নমিনেটিভ, অবজেক্টিভ ও পজেসিভ কেসের উপর বেস করে ফার্স্ট পারসন প্রোনাউন্স এর কিছু সিঙ্গুলার ও প্লুরাল ফর্মস তুমি স্ক্রিনে দেখতে পাচ্ছ। পরের চার্টটিতে সেকেন্ড পারসন প্রোনাউনের সিঙ্গুলার ও প্লুরাল ফর্মস এর কিছু এক্সাম্পলস দেখতে পাচ্ছ বেসড অন দ্য 3 কেসেস। স্ক্রিনে দেখানো লাস্ট চার্টটি আমাদের থার্ড পারসন প্রোনাউন্স এর নাম্বার, জেন্ডার এবং কেস বেসড কিছু এক্সাম্পলস দেখাচ্ছে। এইটুকু কি তোমার কাছে ক্লিয়ার? যদি তাই হয়, এবার আমরা পার্সোনাল প্রোনাউন্স এর পজেসিভ কেস নিয়ে কথা বলবো। আমরা জানি পার্সোনাল প্রোনাউনের পজেসিভ কেস সেই প্রোনাউনের পজেশন বা অ্যানালোগাস রিলেশনশিপকে ইন্ডিকেট করে। এর দুইটি ফর্ম আছে, পজেসিভ অ্যাডজেক্টিভ ও পজেসিভ প্রোনাউন। মাই, হার, ইটস, আওয়ার, ইয়োর, দেয়ার, এক্সেট্রা কে পজেসিভ অ্যাডজেক্টিভস বলে, কারণ তারা অ্যাডজেক্টিভের মতো নাউনের আগেই বসে। যেমন দিস ইজ মাই বুক, দ্যাট ইজ হার ক্যাট। পজেসিভ অ্যাডজেক্টিভকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভও বলে। মাইন, দাইন, হার্স, আওয়ার্স, ইয়োর্স, এক্সেট্রা কে পজেসিভ প্রোনাউন বলে, কারণ এইগুলোর পর আর কোনো নাউন বসে না। ফর এক্সাম্পল, দ্যাট পেন ইজ মাইন, দ্যাট কার ইজ দেয়ার্স। পার্সোনাল প্রোনাউনের আরো দুটি সাইড টপিক নিয়ে আমরা এখন জানবো, তা হলো পজেসিভ অফ ইন্টারেস্ট এন্ড এমফ্যাটিক পজেসিভ। পজেসিভ অফ ইন্টারেস্ট গভীর পরিচিতি বা সম্মান দেখানো বোঝাতে নাউনের আগে ফার্স্ট পারসনের পজেসিভ কেস মাই, আওয়ার ইউজ হলে তাকে পজেসিভ অফ ইন্টারেস্ট বলে। এক্সাম্পল, our president inspired the whole nation by his motivational speech. Emphatic possessive, to emphasize on something if we use own after possessive adjective, then that is called emphatic possessive. For example, this is my own car. এই ছিল পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের আরো রুলস তুমি স্মার্ট নোটস থেকে জানতে পারবে। এবার দেখি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স কাকে বলে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন নাউনকে রিপ্রেজেন্ট করে এবং স্পিকারের থেকে কোনো কিছু কতটুকু দূরে বা কাছে তা বোঝায়। এছাড়াও ইন্ডিকেটেড জিনিসটি সিঙ্গুলার না প্লুরাল তাও এক্সপ্রেস করে। এক্সাম্পল, দিস, দ্যাট, দোজ, দিস ইত্যাদি। দিস ইজ মাই নিউ ফোন। এখানে দিস হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, যা সিঙ্গুলার নাম্বার ইন্ডিকেট করছে এবং ফোনটি স্পিকারের কাছে তাও বোঝাচ্ছে। আবার দোজ আর ভেরি এক্সপেন্সিভ শুজ, এখানে দোজ দিয়ে দূরের কিছু বোঝানো হচ্ছে এন্ড প্লুরাল নাম্বার বোঝাচ্ছে। এবার ইন্টারোগেটিভ প্রোনাউনে আসা যাক। শুধুমাত্র কোয়েশ্চেন করতে যে প্রোনাউন্স গুলো ইউজ হয় তাদেরকে ইন্টারোগেটিভ প্রোনাউন বলে। এগুলো আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি কারণ এরা অলওয়েজ WH দিয়ে শুরু হয়, শুধু একটি H কেস ছাড়া। এক্সাম্পল, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর স্কুল? 7 টাইপসের ইন্টারোগেটিভ প্রোনাউন্স আছে, চলো একটি চার্ট দিয়ে দেখে নিই। এবার আমরা ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন নিয়ে জানবো। দুই বা তার বেশি পার্সন বা বস্তুকে সেপারেটলি দেখাতে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইউজ করা হয়, যেমন ইদার, নিদার, ইচ, এভরি, এক্সেট্রা। চলো কিছু এক্সাম্পলস দেখে নিই। স্ক্রিনে দেখানো ইচ, ইদার, নিদার, এভরিওয়ান, এনি, নান এইগুলো সব ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন্স। প্রোনাউনের উপর যা ডিসকাশন হলো আশা করি বুঝতে অসুবিধা হয়নি। তাহলে আজকের লেসন এখানেই শেষ করছি। প্রোনাউন্সের বাকি অংশ নিয়ে দেখা হবে পরের লেসনে। ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো প্রোনাউনের সেকেন্ড পার্ট নিয়ে। কিন্তু চলো শুরু করার আগে প্রোনাউন পার্ট 1-এ কি কি জেনেছিলাম তা একটু ঝটপট দেখে নিই। প্রথমেই দেখে নেই টাইপস অফ প্রোনাউনের লিস্টটি।
আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেই টপিকগুলো আমরা লাস্ট এপিসোডে কভার করেছি সেগুলো। আজকের এপিসোডটি আমরা প্রোনাউনের বাকি টপিকগুলো নিয়ে সাজিয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা ডিসকাস করব ইনডেফিনিট, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক, রেসিপ্রোকাল এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই ইনডেফিনিট প্রোনাউন কাদের বলে। একটি স্পেসিফিক কিছু না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাতে যে প্রোনাউন ইউজ করা হয় তাকেই আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি। পার্সন ইন্ডিকেট করলে প্রোনাউনের শেষে বডি অর ওয়ান এবং জিনিস ইন্ডিকেট করলে থিং ইউজ করা হয়। যেমন দিস সলিউশন ইজ ওয়ান অফ মেনি। মনে রাখতে হবে যদি নেগেটিভ ক্লজ বোঝায় তবে নো ইউজ করা হয়। যেমন ক্যান নো ওয়ান টেল মি দ্য অ্যান্সার টু দিস ম্যাথ প্রবলেম। কিছু ইনডেফিনিট প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। এক্সাম্পল হতে পারে সেভারাল স্টুডেন্টস অ্যারাইভড লেট টুডে। এখানে সেভারাল নাউনকে মডিফাই করছে। আমরা এখন একটি চার্ট ইউজ করে ইনডেফিনিট প্রোনাউনের কিছু এক্সাম্পল এবং কিভাবে তারা নাউনের উপর বেস করে ভ্যারি করে তা দেখব। তুমি একটু পজ করে চার্টটি ভালোভাবে দেখে নাও। এখন তাহলে আসা যাক রিফ্লেক্সিভ প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলভস অ্যাড হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের প্লেস নিয়ে নেয় এবং পিছনে ফিরে আবার সাবজেক্টকে ইন্ডিকেট করে তখন তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। স্ক্রিনে এর চার্টটি দেখতে পাচ্ছ কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা হয়ে থাকে। এবার জেনে নেই এমফেটিক প্রোনাউন কাকে বলে। যখন কোনো পার্টিকুলার নাউনকে এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয় তখন তাকে এমফেটিক প্রোনাউন বলে। যেমন হি হিমসেলফ টোল্ড মি। এখানে শুধুমাত্র নাউনকে এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হচ্ছে। এখন আমরা এক্সাম্পল থেকে ক্লিয়ারলি বুঝে যাব এমফেটিক প্রোনাউন কি। I will do the work myself. You yourself went there. We ourselves arranged the reunion. এখানে সেন্টেন্সগুলোতে মাইসেলফ, ইয়োরসেলফ, আওয়ারসেলভস প্রোনাউনগুলো আই, ইউ অ্যান্ড উই এর পরে ইউজ হয়ে আই, ইউ অ্যান্ড উইকেই ইন্ডিকেট করছে আর এদের উপরে জোর দিচ্ছে। এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোই এমফেটিক প্রোনাউন্স। এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে চলো জেনে নেই রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। সহজভাবে বলা যায় যখন একের বেশি নাউন কোনো একটি কাজ একই সাথে করতে থাকে তখন তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন Terry and Jack were talking to each other in the hallway. The students congratulated one another after the program. ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু দুইটি রেসিপ্রোকাল প্রোনাউন আছে, each other এবং one another. each other ইউজ হয় দুটি নাউনের ক্ষেত্রে এবং one another ইউজ হয় তিন বা এর বেশি নাউন বোঝালে। আমরা এখন চলে এসেছি টাইপস অফ প্রোনাউন্স লিস্টের শেষটিতে, যা হলো রিলেটিভ প্রোনাউন। প্রথমে আমরা জেনে নেই রিলেটিভ এই ওয়ার্ডটি সম্পর্কে। এখানে রে শব্দের অর্থ হলো ব্যাক বা পিছনে, আর লেটিভ শব্দের অর্থ হলো কানেকশন বা সম্পর্ক। কোনো সেন্টেন্সে কোনো একটি নাউন সম্পর্কে নতুন ইনফরমেশন অ্যাড করার জন্য যে প্রোনাউন ইউজ করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, দ্যাট, হুইচ এটসেট্রা। চলো দেখে নিই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন কিভাবে ইউজ হয়। I met a man, he is a teacher. এখানে আমরা বলতে পারি I met a man who is a teacher. এখানে হু প্রোনাউনটি ইউজ করার মাধ্যমে আমরা দুটি সেন্টেন্স কানেক্ট করছি এবং ইনফরমেশন দিচ্ছি যে আমাদের নাউন এ ম্যান একজন টিচার। এই সেন্টেন্সে হুটাই হলো আমাদের রিলেটিভ প্রোনাউন, যা দুটি সেন্টেন্স কানেক্ট করে নাউন রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করছে। প্রোনাউন নিয়ে আজকে আমাদের লেসন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাকে সব কিছু ঠিক মতো বোঝাতে পেরেছি। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হবে আবার কোনো নতুন এপিসোড নিয়ে। হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা কথা বলবো প্রোনাউনের সেকেন্ড পার্ট নিয়ে। কিন্তু চলো শুরু করার আগে প্রোনাউন পার্ট 1-এ কি কি জেনেছিলাম তা একটু ঝটপট দেখে নিই। প্রথমেই দেখে নিই টাইপস অফ প্রোনাউনের লিস্টটি। আর এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যেই টপিকগুলো আমরা লাস্ট এপিসোডে কভার করেছি সেগুলো। আজকের এপিসোডটি আমরা প্রোনাউনের বাকি টপিকগুলো নিয়ে সাজিয়েছি। তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে আমরা ডিসকাস করব ইনডেফিনিট, রিফ্লেক্সিভ অ্যান্ড এমফেটিক, রেসিপ্রোকাল এবং রিলেটিভ প্রোনাউন নিয়ে। চলো তাহলে শুরু করা যাক। প্রথমেই জেনে নেই ইনডেফিনিট প্রোনাউন কাদের বলে। একটি স্পেসিফিক কিছু না বুঝিয়ে অনির্দিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা স্থানকে বোঝাতে যে প্রোনাউন ইউজ করা হয় তাকেই আমরা ইনডেফিনিট প্রোনাউন বলি।
পার্সন ইন্ডিকেট করলে প্রোনাউনের শেষে বডি অর ওয়ান এবং জিনিস ইন্ডিকেট করলে থিং ইউজ করা হয়। যেমন দিস সলিউশন ইজ ওয়ান অফ মেনি। মনে রাখতে হবে যদি নেগেটিভ ক্লজ বোঝায় তবে নো ইউজ করা হয়। যেমন Can no one tell me the answer to this math problem? কিছু ইনডেফিনিট প্রোনাউন অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করে। এক্সাম্পল হতে পারে several students arrived late today. এখানে several নাউনকে মডিফাই করছে। আমরা এখন একটি চার্ট ইউজ করে ইনডেফিনিট প্রোনাউনের কিছু এক্সাম্পল এবং কিভাবে তারা নাউনের উপর বেস করে ভ্যারি করে তা দেখব। তুমি একটু পজ করে চার্টটি ভালোভাবে দেখে নাও। এখন তাহলে আসা যাক রিফ্লেক্সিভ প্রোনাউনে। পার্সোনাল প্রোনাউনের সঙ্গে সেলফ বা সেলভস অ্যাড হয়ে কোনো প্রোনাউন যখন অবজেক্টের প্লেস নিয়ে নেয় এবং পিছনে ফিরে আবার সাবজেক্টকে ইন্ডিকেট করে তখন তাকে আমরা রিফ্লেক্সিভ প্রোনাউন বলি। স্ক্রিনে এই চার্টটি দেখতে পাচ্ছ কিভাবে রিফ্লেক্সিভ প্রোনাউন গঠন করা হয়ে থাকে। এবার জেনে নেই এমফেটিক প্রোনাউন কাকে বলে। যখন কোনো পার্টিকুলার নাউনকে এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হয় তখন তাকে এমফেটিক প্রোনাউন বলে। যেমন হি হিমসেলফ টোল্ড মি, এখানে শুধুমাত্র নাউনকে এমফাসাইজ করতে রিফ্লেক্সিভ প্রোনাউন ইউজ করা হচ্ছে। এখন আমরা এক্সাম্পল থেকে ক্লিয়ারলি বুঝে যাব এমফেটিক প্রোনাউন কি। I will do the work myself. You yourself went there. We ourselves arranged the reunion. এখানে সেন্টেন্সগুলোতে myself, yourself, ourselves প্রোনাউনগুলো I, you and we এর পরে ইউজ হয়ে I, you and we কেই ইন্ডিকেট করছে আর এদের উপরে জোর দিচ্ছে। এই আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলোই এমফেটিক প্রোনাউন্স। এতক্ষণ পর্যন্ত বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? তাহলে চলো জেনে নেই রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে। সহজভাবে বলা যায় যখন একের বেশি নাউন কোনো একটি কাজ একই সাথে করতে থাকে তখন তাকে রেসিপ্রোকাল প্রোনাউন বলে। যেমন Terry and Jack were talking to each other in the hallway. The students congratulated one another after the program. ইংলিশ ল্যাঙ্গুয়েজে শুধু দুইটি রেসিপ্রোকাল প্রোনাউন আছে, each other এবং one another. each other ইউজ হয় দুটি নাউনের ক্ষেত্রে এবং one another ইউজ হয় তিন বা এর বেশি নাউন বোঝালে। আমরা এখন চলে এসেছি টাইপস অফ প্রোনাউন্স লিস্টের শেষটিতে, যা হলো রিলেটিভ প্রোনাউন। প্রথমে আমরা জেনে নেই রিলেটিভ এই ওয়ার্ডটি সম্পর্কে। এখানে রে শব্দের অর্থ হলো ব্যাক বা পিছনে আর লেটিভ শব্দের অর্থ হলো কানেকশন বা সম্পর্ক। কোনো সেন্টেন্সে কোনো একটি নাউন সম্পর্কে নতুন ইনফরমেশন অ্যাড করার জন্য যে প্রোনাউন ইউজ করা হয় তাকে রিলেটিভ প্রোনাউন বলে। যেমন হু, হুম, দ্যাট, হুইচ এটসেট্রা। চলো দেখে নিই সেন্টেন্সের রিলেটিভ প্রোনাউন কিভাবে ইউজ হয়। I met a man, he is a teacher. এখানে আমরা বলতে পারি I met a man who is a teacher. এখানে হু প্রোনাউনটি ইউজ করার মাধ্যমে আমরা দুটি সেন্টেন্স কানেক্ট করছি এবং ইনফরমেশন দিচ্ছি যে আমাদের নাউন এ ম্যান একজন টিচার। এই সেন্টেন্সে হুটাই হলো আমাদের রিলেটিভ প্রোনাউন যা দুটি সেন্টেন্স কানেক্ট করে নাউন রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করছে। প্রোনাউন নিয়ে আজকে আমাদের লেসন কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি তোমাকে সবকিছু ঠিকমতো বুঝাতে পেরেছি। তাহলে আজকে এখানেই শেষ করছি। ভালো থেকো, দেখা হবে আবার কোনো নতুন এপিসোড নিয়ে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আশা করছি ভালো আছো। চলে এলাম আরেকটি নতুন এপিসোড নিয়ে। গত এপিসোডে আমরা অ্যাডজেক্টিভের ডেফিনিশন, ইউসেস এবং টাইপস সম্পর্কে জেনেছিলাম আর চারটি টাইপসের মধ্যে দুটি সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা বাকি দুটি টাইপস নিউমেরাল এবং প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ নিয়ে আলোচনা করব। তাহলে চলো প্রথমে আমরা নিউমেরাল অ্যাডজেক্টিভ সম্পর্কে জেনে নেই। যে অ্যাডজেক্টিভ কোনো নাউনের সংখ্যা, ক্রম বা পর্যায় বুঝিয়ে থাকে তাকেই অ্যাডজেক্টিভ অফ নাম্বার বা নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। আরো সহজভাবে বোঝার জন্য নিউমেরাল অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল স্ক্রিনে দেখতে পাচ্ছ। এক্সাম্পলগুলোতে দেখতে পাচ্ছ যে অরেঞ্জেস ও মান্থ হচ্ছে নাউন এবং 5 ও সেকেন্ড হলো অ্যাডজেক্টিভ। এখানে 5 অরেঞ্জের সংখ্যা নির্দেশ করছে এবং সেকেন্ড দিয়ে মাসের অবস্থান বোঝাচ্ছে। নিউমেরাল অ্যাডজেক্টিভকে 3 ভাগে ভাগ করা যায়, সেগুলো হলো কার্ডিনাল, অর্ডিনাল এবং মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ। আমরা এখন প্রত্যেকটির ব্যাপারে আলাদা করে জেনে নিব। কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ হচ্ছে সেই অ্যাডজেক্টিভ যা দ্বারা কোনো নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝায়। আরো সহজভাবে যদি বলি, কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে সংখ্যাবাচক শব্দ বোঝায়, যেমন 1, 2, 3, 4 এটসেট্রা। স্ক্রিনে কিছু এক্সাম্পল দেখতে পাচ্ছ। আন্ডারলাইন করা ওয়ার্ডগুলি প্রতিটি নাউনের নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে। যেমন I have 2 brothers, 2 হচ্ছে এখানে কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ।
এবার দেখে নেই অরিজিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ বলতে কি বোঝায়। যে সকল অ্যাডজেক্টিভ দ্বারা কোনো নাউনের ক্রমানুসারে স্থান বা পর্যায় বোঝায় সেগুলোই অরিজিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ, যেমন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ এক্সেট্রা। তাহলে চলো অরিজিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভস এর কিছু এক্সাম্পলস দেখে নিই। যেমন টম ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান টু সাবমিট হিজ ওয়ার্ক। টম এখানে নাউন, আর সে তার কাজটি সবার আগে সাবমিট করেছিল, আমরা সেটা বুঝতে পারছি ফার্স্ট অ্যাডজেক্টিভ দিয়ে। কার্ডিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ দ্বারা সংখ্যা আর অরিজিনাল নিউমেরাল অ্যাডজেক্টিভ দ্বারা যে পর্যায় বোঝায়, আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এখন জেনে নেই মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ কাকে বলে। যে অ্যাডজেক্টিভ দ্বারা কোনো একটি নাউন কতবার রয়েছে বোঝায় তাকে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ বলে। সিঙ্গল, ডাবল, ট্রিপল এই ধরনের ওয়ার্ডগুলো দিয়ে মাল্টিপ্লিকেটিভ নিউমেরাল অ্যাডজেক্টিভ বোঝানো হয়ে থাকে। যেমন দ্য ডক্টর টেকস ডাবল ফিস ফ্রম পেশেন্টস। She got a new job with triple the salary of her old one. নিউমেরাল অ্যাডজেক্টিভ গুলো তো শেষ হলো, এবার তাহলে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ সম্পর্কে জানা যাক। প্রোনাউন যদি নাউনের আগে বসে অ্যাডজেক্টিভের কাজ সম্পাদন করে তাকে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ বলে। যেমন দিস, দ্যাট, দোজ, হুইচ, ইচ, এভরি। এক্সাম্পল দেখলে আমরা আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। দিস ইজ হিজ আমব্রেলা। এখানে দিস ওয়ার্ডটি নাউনের সামনে বসে নির্দিষ্ট করে বুঝিয়েছে ছাতাটি তার। দিস এখানে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। স্ক্রিনে দেখানো আন্ডারলাইন্ড ওয়ার্ডগুলো প্রতিটি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভকে আবার 4 ভাগে ভাগ করা যায়। সেগুলো হলো ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, ডিস্ট্রিবিউটিভ এন্ড পসেসিভ প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। নামগুলো খুব পরিচিত লাগছে, তাই না? হ্যাঁ, আমরা প্রোনাউন নিয়ে যখন আলোচনা করেছিলাম তখন এই ডেমনস্ট্রেটিভ, ইন্টারোগেটিভ, পসেসিভ এই ওয়ার্ডগুলো ব্যবহার করেছিলাম। এই প্রোনাউনগুলো গ্রামারের নিড এন্ড সিচুয়েশন অনুযায়ী কখনো কখনো প্রোনাউন আবার কখনো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে থাকে। তাহলে চলো জেনে নেই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ সম্পর্কে। প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে সেটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কোনো ব্যক্তি বা বস্তুকে বিশেষভাবে নির্দেশ করে, দিস, দ্যাট, দিস ইত্যাদি দিয়ে। এবার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভের কিছু এক্সাম্পল দেখে নেই। যেমন দে লিভ ইন আ বিউটিফুল হাউস। দে দিয়ে নির্দিষ্ট করে কিছু মানুষকে বোঝাচ্ছে যারা বিউটিফুল হাউসে বসবাস করে। এরপর ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো কাজ করে তাকে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ বলে। হোয়াট, হুইচ, হুজ ইত্যাদি প্রশ্নসূচক ওয়ার্ড নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো ব্যবহৃত হয়। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভের কিছু উদাহরণ তুমি দেখতে পাচ্ছ। যখন কোনো প্রশ্ন করা হয় সেটা মূলত ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। যেমন হাউ মেনি টপিকস ডু ইউ হ্যাভ টু স্টাডি। এখানে হাউ দিয়ে প্রশ্ন করা হচ্ছে, সুতরাং এটি ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এবার জানবো ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভের ব্যাপারে। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো তাকে কোয়ালিফাই করে তখন তাকে ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলে। সহজভাবে যদি বলি, ডিস্ট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হচ্ছে অনেক কিছুর মধ্যে প্রত্যেকটি জিনিস বা বস্তু বা ব্যক্তিকে ইন্ডিভিজুয়ালি নির্দিষ্ট করে বলা। যেমন ইচ, এভরি, ইদার, নিদার ইত্যাদি। যেমন ইচ বয় হ্যাজ আ পেন। এখানে ইচ দিয়ে বোঝাচ্ছে প্রত্যেক ছেলের কাছে একটি করে কলম আছে। আবার এভরি ম্যান মাস্ট ডাই। এখানে এভরি দিয়ে ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে নির্দেশ করা হচ্ছে। পজেসিভ প্রোনাউন যখন নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভের মতো করে কাজ করে তখন তাকে পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। মাই, আওয়ার, ইয়োর, দেয়ার, হিজ, হার এগুলো হলো পজেসিভ প্রোনাউন যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। স্ক্রিনে দেখানো আন্ডারলাইন ওয়ার্ডগুলো প্রতিটি পজেসিভ ওয়ার্ড যা নাউনের পূর্বে বসে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আশা করছি আজকের লেসনটি ভালোভাবে বুঝতে পেরেছো। আরো প্র্যাকটিস করার জন্য আমাদের স্মার্ট নোটসের সাহায্য নিতে পারো। আজকে তাহলে এখানেই শেষ করছি, ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, হাউ আর ইউ? আই হোপ ইউ ডুইং ওয়েল। আর আশা করছি বাসায় ঠিক মতো পড়াশোনা করছো। আজকে আমরা শিখতে যাচ্ছি ডিটারমাইনার সম্পর্কে। তোমার মনে প্রশ্ন জাগতে পারে ডিটারমাইনার জিনিসটা কি? আশা করি আজকের এপিসোডের পর ডিটারমাইনার সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া হয়ে যাবে। তাহলে চলো শুরু করি। আজকে আমরা শিখবো ডিটারমাইনার কি, টাইপস অফ ডিটারমাইনার্স এন্ড ইউজেস অফ ডিটারমাইনার্স সম্পর্কে।
সাধারণত কোনো নাউনের পূর্বে ওই নাউনকে মডিফাই বা ডিটারমাইন করার জন্য আমরা কিছু ওয়ার্ডস ব্যবহার করে থাকি এবং সেই সকল ওয়ার্ডসই হচ্ছে ডিটারমাইনার্স। তাহলে আমরা বলতে পারি ডিটারমাইনার হচ্ছে সেই সকল ওয়ার্ডস বা ফ্রেজেস যা আরেকটি ওয়ার্ডকে ডিটারমাইন করে থাকে বা নির্দিষ্ট ইনফরমেশন দিয়ে থাকে। ডিটারমাইনার্সের কিছু বৈশিষ্ট্য রয়েছে। তাদের মধ্যে একটি হচ্ছে এটি নাউনের শুরুতে বসে নাউনকে ইন্ট্রোডিউস করে। আরেকটি হলো এটি নাউনটি কি জেনারেল নাউন নাকি কোনো স্পেসিফিক নাউন সেটা নির্ধারণ করে থাকে। ডিটারমাইনার সাধারণত 4 প্রকার। প্রথমটি হলো আর্টিকেল, যেগুলো হচ্ছে এ, অ্যান এবং দ্য। দ্বিতীয়টি হলো ডেমনস্ট্রেটিভ, যেমন দিস, দিস, দ্যাট, দোজ। তৃতীয়টি হলো পজেসিভ, যেমন হিজ, হার, ইয়োর, দেয়ার, মাই ইত্যাদি। এবং চতুর্থটি হলো কোয়ান্টিফায়ার্স, যেমন ফিউ, লিটল, সাম, মেনি, মাচ, এটসেট্রা। চলো আমরা ডিটারমাইনারের প্রধান 4টি প্রকার নিয়ে আরেকটু ডিটেইলসে আলোচনা করি। প্রথমে আছে আর্টিকেল। আর্টিকেল বলতে আমরা বুঝি এ, অ্যান এবং দ্য। বক্তা কোন নাউনকে রেফার করছে তা আর্টিকেল ডিটারমাইন করে থাকে। এ এবং অ্যান হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল, যেটি আমরা জেনারেল ভার্সন অফ নাউন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন আ ডগ ইজ ম্যানস বেস্ট ফ্রেন্ড। এখানে আমরা সব ধরনের কুকুরের কথা বলছি, কোনো স্পেসিফিক প্রজাতির কথা বলছি না। আবার অ্যান অরেঞ্জ ইজ অফ রাউন্ড শেপ। এখানে আমরা সমস্ত অরেঞ্জের কথা বলছি, কোনো স্পেসিফিক অরেঞ্জের কথা বলছি না। ডি হচ্ছে ডেফিনিট আর্টিকেল, যেটি আমরা স্পেসিফিক ভার্সন অফ নাউন বোঝানোর ক্ষেত্রে ব্যবহার করে থাকি। যেমন দ্য বাইবেল ইজ দ্য হোলি বুক অফ ক্রিশ্চিয়ানস। এখানে আমরা একটি স্পেসিফিক বইকে বোঝাচ্ছি, যেটি হচ্ছে বাইবেল। এইভাবে আমরা আর্টিকেলকে ডিটারমাইনার হিসেবে ব্যবহার করে থাকি। তোমার বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? না হলে চলো এর পরেরটায় চলে যাই। নেক্সট হচ্ছে ডেমনস্ট্রেটিভস। ডেমনস্ট্রেটিভস হলো সেই সকল ওয়ার্ডস যা দ্বারা আমরা কোনো ব্যক্তি বা বস্তুকে রেফার করে থাকি। ডেমনস্ট্রেটিভস কখনো প্রোনাউন আবার কখনো ডিটারমাইনার হিসেবে কাজ করে, যেমন দিস, দ্যাট, দিস এবং দোজ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন্স ডিটারমাইনার্স হিসেবে ব্যবহার হয়ে থাকে। এগুলো সাধারণত যে নাউনগুলোকে আমরা রিপ্লেস করছি তার উপর ফোকাস করে। যেমন I want to go to that place again where we had dinner last night. অথবা those mangoes are ripe so they are good to eat now. এখানে আমরা প্রথম এক্সাম্পলে দ্যাট ব্যবহার করেছি, যেটি একটি নির্দিষ্ট জায়গাকে ইন্ডিকেট করছে। আবার দ্বিতীয় এক্সাম্পলে আমরা দোজ ব্যবহার করছি, যা দিয়ে আমরা কয়েকটা স্পেসিফিক নাম্বার অফ ম্যাঙ্গোকে ইন্ডিকেট করছি। তোমার সুবিধার জন্য ভিডিওটা পজ করে কিন্তু তুমি নোটস নিয়ে নিতে পারো। তাহলে এবার চলে যায় তৃতীয়টিতে, যেটি হচ্ছে পজেসিভ। পজেসিভস হচ্ছে সেই সকল ওয়ার্ডস যা দ্বারা আমরা মালিকানা বা অধিকার বুঝাই। যেমন হিজ, হার, মাই, ইয়োর, আওয়ার এবং দেয়ার। চলো এর কিছু এক্সাম্পলস দেখে নিই। ইয়োর কার ইজ ভেরি ফাস্ট। এখানে ইয়োর দ্বারা বোঝাচ্ছি যে গাড়িটি তোমার। তারপর দিস ইজ আওয়ার হোম ফ্রম নাও অন। এখানে আওয়ার দ্বারা বোঝাচ্ছি যে বাড়িটি আমাদের। এবার আমরা চলে এসেছি চতুর্থ এবং শেষটিতে, যা হচ্ছে কোয়ান্টিফায়ার্স। কোয়ান্টিফায়ার টার্মটি এসেছে কোয়ান্টিটি থেকে। একটি কোয়ান্টিফায়ার সাধারণত নাউনের পূর্বে বসে থাকে। কোয়ান্টিফায়ার্স কতখানি বা কতটুকু এই প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকে। যেমন ফিউ, লিটল, মাচ, মোর, এনি ইত্যাদি। যেহেতু কোয়ান্টিফায়ার্স নাউনের কোয়ান্টিটি ডিটারমাইন করে থাকে, সেই জন্য এটি ডিটারমাইনার্স এর ভিতরেই পড়ে। তো চলো দেখে নেই কিছু এক্সাম্পলস। He took some blank papers from your desk. এখানে some দ্বারা ব্যক্তিটি কতখানি পেপার নিয়েছে তা বোঝাচ্ছে। আবার there is very little milk left in the bottle. এখানে little দ্বারা বোঝানো হচ্ছে কতটুকু মিল্ক বাকি আছে। এই ছিল ডিটারমাইনার সম্পর্কে আমাদের আজকের সমস্ত আলোচনা। তাহলে চলো আরেকবার দেখে নেই আজকে আমরা কি কি শিখলাম। প্রথমে আমরা জানলাম ডিটারমাইনার আসলে কি, ডিটারমাইনার্স প্রধানত কয়েক প্রকার। তারপর বিভিন্ন এক্সাম্পলের মাধ্যমে জেনেছি এইসব ডিটারমাইনার সেন্টেন্সে কিভাবে ইউজড হয়। আশা করছি এই পর্যন্ত আমরা যা পড়েছি সব বুঝতে পেরেছো। তাহলে শেষ করছি এখানে এবং দেখা হবে আগামী এপিসোডে। টেক কেয়ার।
হ্যালো স্টুডেন্ট, আশা করি ভালো আছো। আজকের পর্বে আমরা ডিসকাস করব পার্টস অফ স্পিচের অ্যাডভার্ব নিয়ে। গত লেসনগুলোতে আমরা ভার্ব নিয়ে ডিটেইলে ডিসকাস করেছি। আজকের পর্বে থাকছে অ্যাডভার্ব, টাইপস অফ অ্যাডভার্ব আর সিম্পল অ্যাডভার্বের অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার অ্যান্ড ডিগ্রি নিয়ে ডিসকাশন। চলো শুরু করি অ্যাডভার্ব দিয়ে। তুমি কি জানো অ্যাডভার্ব ওয়ার্ডটি কোথা থেকে এসেছে বা এর উৎপত্তি কোথা থেকে? অ্যাডভার্ব ওয়ার্ডটির গঠন মূলত অ্যাড প্লাস ভার্ব থেকে। তাহলে অ্যাডভার্ব কাকে বলে? সহজভাবে বলা যায় ভার্বের অ্যাক্টিভিটিস নিয়ে যে ওয়ার্ডটি কথা বলে তাকেই অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব মেইনলি সেন্টেন্সে নাউন, প্রোনাউন ছাড়া ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব অ্যান্ড আদার পার্টস অফ স্পিচকে ইন্ডিকেট করে। আরেকটি বিষয় যা জেনে রাখা ভালো তা হলো অ্যাডভার্ব কিন্তু নাউনকে মডিফাই করে না। নাউনকে মডিফাই করে অ্যাডজেক্টিভ আর অ্যাডভার্ব মডিফাই করে অ্যাডজেক্টিভ, ভার্ব অ্যান্ড অ্যাডভার্ব নিজেকেই। চলো এবার আমরা অ্যাডভার্বের টাইপস গুলো দেখে নিই। অ্যাডভার্ব তিন ধরনের হয়ে থাকে: সিম্পল, ইন্টারোগেটিভ, রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব। চার্টে এগুলো তুমি দেখতে পাচ্ছ। সাথে কিছু সিম্পল অ্যাডভার্বেরও বেশ কিছু টাইপস দেখতে পাচ্ছ। ওয়ান বাই ওয়ান সবকিছু নিয়ে ডিটেইলে ডিসকাশন হবে। সো অ্যাডভার্ব কি তা তো অলরেডি জেনে নিয়েছো। এবার চলো সিম্পল অ্যাডভার্ব দিয়ে তাহলে স্টার্ট করে দিই। হোয়াট ইজ আ সিম্পল অ্যাডভার্ব? যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ড বা সেন্টেন্সকে মডিফাই করে তাকে আমরা সিম্পল অ্যাডভার্ব বলি। যেমন দ্য বয় পারফর্মস নাইসলি, এই সেন্টেন্সে নাইসলি অ্যাডভার্বটি শুধুমাত্র ভার্ব পারফর্মসকে মডিফাই করছে। আনফরচুনেটলি হি ফেলড, আর এই সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে আনফরচুনেটলি অ্যাডভার্বটি হি ফেলড সেন্টেন্সটিকে মডিফাই করছে। সো এক্সাম্পল থেকে সিম্পল অ্যাডভার্বের ডেফিনেশনটি নিশ্চয়ই আরো ভালোভাবে বুঝতে পেরেছো। এখন আমরা জানবো সিম্পল অ্যাডভার্বের বেশ কিছু ধরন, যেগুলো হলো অ্যাডভার্ব অফ টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি, নাম্বার, অর্ডার, কজ এন্ড এফেক্ট ও অ্যাডভার্ব অফ অ্যাসারশন। চলো তাহলে আমাদের ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এগুলোর ব্যাপারে আরেকটু ব্রিফলি জেনে নেই। লেসনের শুরুতেই বলেছিলাম যে আজকের পর্বে শুধু আলোচনা করব সিম্পল অ্যাডভার্ব, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার অ্যান্ড অ্যাডভার্ব অফ ডিগ্রি নিয়ে। প্রথমে জেনে নিব অ্যাডভার্ব অফ টাইম নিয়ে। অ্যাডভার্ব অফ টাইম ভার্বের অ্যাক্টিভিটিজের টাইম নির্দেশ করে। কিছু ওয়ার্ডস যেগুলো অ্যাডভার্ব অফ টাইম হিসেবে সেন্টেন্সে ইউজ করা হয় সেগুলো হলো ডেইলি, অলওয়েজ, নাও, দেন, টুডে, টুমরো, ইয়েস্টারডে, আগো, অফেন, নেভার, সামটাইমস, আফটার, অলরেডি, বিফোর, when, while, early, lest, soon, immediately, formally, প্রেজেন্টলি, ইনস্ট্যান্টলি, সিন্স এক্সেট্রা। এখানে একটি ছোট্ট নোট মেনশন করছি যেন অ্যাডভার্ব অফ টাইম নিয়ে তোমার কখনো বুঝতে ভুল না হয়। অ্যাডভার্ব অফ টাইমের ক্ষেত্রে ভার্বের উপর কখন দিয়ে কোয়েশ্চেন করা হলে অ্যান্সার কিন্তু টাইমকে ইন্ডিকেট করে। যেমন স্ক্রিনে আমরা এক্সাম্পলটি দেখতে পাচ্ছি। এখানে when will he come সেন্টেন্সটির কখন বা when প্রশ্নের উত্তর হলো টুমরো, অথবা পুরো সেন্টেন্সটি হবে he will come tomorrow। তাহলে এখানে ভার্ব যেটি হলো কাম, তার হওয়ার সময়কে ইন্ডিকেট করছে অ্যাডভার্ব টুমরো। এবার জানবো অ্যাডভার্ব অফ প্লেস কি। অ্যাডভার্ব অফ প্লেস ভার্বের অ্যাক্টিভিটিজের জায়গা বা প্লেসকে নির্দেশ করে। কিছু ওয়ার্ডস যেগুলো অ্যাডভার্ব অফ প্লেস হিসেবে সেন্টেন্সে ইউজ করা হয় সেগুলো হলো হিয়ার, দেয়ার, এভরিওয়্যার, এনিওয়্যার, ইন, আউট, অ্যাবাভ, ফার, নিয়ার, ইনসাইড, বিলো এক্সেট্রা। এখানেও একটি ছোট্ট নোট, অ্যাডভার্ব অফ প্লেস নিয়ে ভার্বের উপর কোথায় কোয়েশ্চেন করলে উত্তরে যে ওয়ার্ড আসে তা অ্যাডভার্ব অফ প্লেসকে ইন্ডিকেট করে। যেমন where will he come and answer হলো he will come here। এখানেও একইভাবে where দিয়ে কোয়েশ্চেন করার পর অ্যান্সারে আসে here, যা কিনা কাম ভার্বের প্লেসকে নির্দেশ করছে। সো এখানে here হলো অ্যাডভার্ব অফ প্লেস। নাও অ্যাডভার্ব অফ ম্যানার। অ্যাডভার্ব অফ ম্যানার ভার্বের অ্যাক্টিভিটিজের প্রসেস নিয়ে কথা বলে। যে ওয়ার্ডসগুলো অ্যাডভার্ব অফ ম্যানার হিসেবে সেন্টেন্সে ইউজ করা হয় সেগুলো হলো ব্যাডলি, সাইলেন্টলি, স্লোলি, জেন্টলি, ওয়াইজলি, ওয়েল, সো, দাস, হাউ এক্সেট্রা। একইভাবে অ্যাডভার্ব অফ ম্যানারেরও একটি নোট নিয়ে বলবো, নর্মালি ly যুক্ত ওয়ার্ডগুলোই অ্যাডভার্ব অফ ম্যানার। এক্ষেত্রে ওয়ার্ডসগুলোতে ly অ্যাড হয় অ্যাডজেক্টিভের সাথে, কিন্তু নাউনের সাথে না। আমরা জানি যে ভার্ব কথা বলে অ্যাকশন নিয়ে, আর অ্যাডজেক্টিভ কথা বলে কোয়ালিটি, কোয়ান্টিটি, নাম্বার অ্যান্ড নাউনের অর্ডার সম্পর্কে।
এখানে ভার্বের উপর কিভাবে দিয়ে কোয়েশ্চেন করলে উত্তরে যে ওয়ার্ড আসে তা অ্যাডভার্ব অফ ম্যানারকে প্রকাশ করে। যেমন হাউ ডিড হি ওপেন দ্য বুক, হি ওপেনড দ্য বুক কেয়ারফুলি। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে হাউ দিয়ে কোয়েশ্চেন করার পর অ্যান্সারে আসে কেয়ারফুলি, যা কিনা ভার্বটির ম্যানারকে বোঝাচ্ছে। সো কেয়ারফুলি হলো অ্যাডভার্ব অফ ম্যানার। এবার জানবো অ্যাডভার্ব অফ ডিগ্রি নিয়ে। অ্যাডভার্ব অফ ডিগ্রি কোনো ভার্ব অর অ্যাডজেক্টিভের কোয়ান্টিটি অর লিমিটকে ইন্ডিকেট করে। ওয়ার্ডস যেগুলো অ্যাডভার্ব অফ ডিগ্রি হিসেবে সেন্টেন্সে ইউজ হয় সেগুলো হলো এক্সট্রিমলি, হাফ, ভেরি, মাচ, সো, টু, হাউ, টুয়াইস, অলমোস্ট, ফুললি, হোললি ইত্যাদি। চলো সেন্টেন্সে এর কিছু ইউজ দেখি। যেমন রেনিতা ইজ টু বিজি। সেন্টেন্সটিতে টু এই অ্যাডভার্বটিতে বিজি অ্যাডজেক্টিভের পরিমাণ বা মাত্রা বোঝাচ্ছে। সো এখানে টু হলো অ্যাডভার্ব অফ ডিগ্রি। আমাদের অ্যাডভার্বের উপর আজকের পর্ব এটুকুই। সো এখানেই শেষ করছি। আবার দেখা হবে আগামী পর্বে অ্যাডভার্বের বাকি অংশ নিয়ে। সেই পর্যন্ত ভালো। হ্যালো স্টুডেন্ট, কেমন আছো? আশা করি ভালো আছো। গত পর্বে আমরা অ্যাডভার্ব নিয়ে যা যা পড়েছিলাম চলো একবার দেখে নেই। আর একই সাথে অ্যাডভার্বের চার্টটাও চলো দেখে নেই যাতে বুঝতে ইজি হয়। এখানে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডভার্ব, types of adverbs and simple adverb টাইম, প্লেস, ম্যানার, ডিগ্রি এগুলো নিয়ে ডিসকাস করেছিলাম। তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো আজকে আমরা সিম্পল অ্যাডভার্বের বাকি থাকা অ্যাডভার্ব অফ নাম্বার, অর্ডার, কজ এন্ড এফেক্ট, অ্যাসারশন নিয়ে ডিসকাস করব। তার সাথে অ্যাডভার্বস এর বাকি দুইটি টাইপস যেমন ইন্টারোগেটিভ এবং রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্বস নিয়েও ডিটেইলসে ডিসকাস করব। ওয়েল, এখন প্রথমেই চলো সিম্পল অ্যাডভার্বের বাকি ধরনগুলো সম্পর্কে আগে জেনে নেই। শুরু করছি অ্যাডভার্ব অফ নাম্বার দিয়ে। সো অ্যাডভার্ব অফ নাম্বার কি? এটি ভার্বের সংখ্যা বা নাম্বারকে নির্দেশ করে। যেমন ওয়ান্স, টুয়াইস, সেকেন্ডলি, থার্ডলি, অফেন, অলওয়েজ, এগেন, নেভার, সেলডম, সামটাইমস ইত্যাদি। এখানে তোমার মনে রাখার সুবিধার জন্য একটি নোট, যেমন কাজটি কতবার হয়েছে, এই কতবার দিয়ে কোয়েশ্চেন করলে যা অ্যান্সার পাওয়া যায় সেটাই হলো অ্যাডভার্ব অফ নাম্বার। যেমন I read this book twice and I have told you once। এই সেন্টেন্সগুলোকে কিন্তু কতবার দিয়ে কোয়েশ্চেন করা যায়। সেন্টেন্সগুলোতে টুয়াইস অ্যান্ড ওয়ান্স এই অ্যাডভার্বগুলো ভার্ব read and told-কে মডিফাই করে। আর টুয়াইস অ্যান্ড ওয়ান্স দিয়ে আমরা এখানে কাজটি কতবার হয়েছে তা বুঝতে পারি। নাও অ্যাডভার্ব অফ অর্ডার কি? এটি ভার্বের সিকোয়েন্স বা অর্ডারকে বোঝায়। যেমন দেন, নেক্সট, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, লাস্ট, lastly, secondly, after that, finally ইত্যাদি ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ অর্ডার বোঝানোর জন্য ইউজ করা হয়। চলো সেন্টেন্সে এর একটি ইউজ দেখে নেই। যেমন হি কেম টু দ্য মিটিং লাস্ট।
এই সেন্টেন্সটিতে লাস্ট অ্যাডভার্বটি কিন্তু কাজ হওয়ার পর্যায়কে ইন্ডিকেট করে। এবার চলো জেনে নেই অ্যাডভার্ব অফ কজ এন্ড এফেক্ট কি। এটি ভার্বের রিজন বা এফেক্টকে ইন্ডিকেট করে, যেমন why, hence, therefore, wherefore, accordingly, consequently, as, yet, become, so, ইত্যাদি। অ্যাডভার্ব অফ কজ এন্ড এফেক্টের একটি নোট হলো কাজটি কেন হয়েছে বা তার রেজাল্ট কি আস্ক করা হলে যা অ্যান্সার আসে সেটি অ্যাডভার্ব অফ কজ এন্ড এফেক্ট। যেমন he suddenly got very sick, therefore he left the school. It has wings so it can fly. এখানে সেন্টেন্সগুলোকে কিন্তু কেন দিয়ে কোয়েশ্চেন করা যায়। ফর এক্সাম্পল, why did he leave the school? এবং অ্যান্সার হলো he suddenly got very sick, therefore he left the school. Then যদি আস্ক করি why can it fly? Answer হলো it has wings so it can fly. অতএব therefore and so হলো এখানে অ্যাডভার্ব অফ কজ এন্ড এফেক্ট। এবার জেনে নিব অ্যাডভার্ব অফ অ্যাসার্শন সম্পর্কে। এটি কাজ সম্পর্কে বলে থাকে যে কাজটি হা বোধক বা অ্যাসার্শন নাকি না বোধক বা নেগেশন। তাছাড়া সার্টেনলি বা সাসপেশনও হতে পারে, যেমন yes, no, not, surely, certainly, truly, probably, indeed, really ইত্যাদি। চলো সেন্টেন্সে কিছু অ্যাডভার্ব অফ অ্যাসার্শন দেখে নিই। Yes, we want that. Really, they were there. এখানে সেন্টেন্সগুলোতে yes ওয়ার্ডটি দিয়ে অ্যাফার্মেশন এবং really ওয়ার্ডটি দিয়ে সার্টেনটি বোঝাচ্ছে। এতক্ষণ যা যা ডিসকাস করলাম সেগুলো নিয়ে ক্লিয়ার হয়েছে তো? প্রতিবারের মতো এবারও বলবো যে নোটস নিতে কিন্তু ভুলে যেও না। ওয়েল, সিম্পল অ্যাডভার্বের টাইপস নিয়ে তো আমরা ডিটেলসে সব জেনে নিলাম। এবার চলো বাকি দুইটি অ্যাডভার্বের টাইপ সম্পর্কে ডিসকাস করে নেই। সো এখন জানবো ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কি। যে ধরনের অ্যাডভার্ব কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে ইউজ হয় তাকে আমরা বলি ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। যেমন why, when, where, how, how many, how much, etc. ইন্টারোগেটিভ অ্যাডভার্ব কিন্তু সিম্পল অ্যাডভার্বের টাইম, প্লেস, নাম্বার, প্রসেস, কজ, সিচুয়েশন, ডাইমেনশন, রিজন ইত্যাদিকে ইন্ডিকেট করে। চলো সেন্টেন্সে ইন্টারোগেটিভ অ্যাডভার্বের কিছু এক্সাম্পলস দেখি। When will you go there? এখানে when ওয়ার্ডটি দেখেই তুমি বুঝতে পারছো যে কখন যাবে টাইমটা জানতে চাওয়া হচ্ছে। Where does he live? এখানে where ওয়ার্ডটি থেকে বুঝতে পারছো যে কোথায় থাকে সেটা জানতে চাওয়া হচ্ছে।
How often does the bell ring? আবার এখানে how ওয়ার্ডটা দিয়ে কতবার বেল বাজে তা জিজ্ঞেস করা হচ্ছে। এবার ফাইনালি চলো জেনে নেই রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব কি। যে অ্যাডভার্ব কোনো ওয়ার্ডকে মডিফাই করে এন্ড দুটি ক্লজকে জয়েন করে তাকে রিলেটিভ অর কনজাংটিভ অ্যাডভার্ব বলে। অনেক সময় এই অ্যাডভার্ব দুটি ক্লজ, ফ্রেজ বা ওয়ার্ডসকে সেমিকোলন দিয়ে আলাদা করে কিন্তু কমা দিয়ে না। চলো এর কিছু উদাহরণ দেখে আসি। I know when he will come. It was raining, therefore I changed my plan. Will you tell me where he lives? Get up early in the morning, otherwise he will be late. So বুঝতেই পারছো উপরের সেন্টেন্সগুলোতে when, therefore, where, otherwise এগুলো হলো রিলেটিভ বা কনজাংটিভ অ্যাডভার্বস। ডিয়ার স্টুডেন্ট, এই তো অ্যাডভার্ব নিয়ে আমাদের ফুল লেসন কমপ্লিট হয়ে গেল। সো আশা করতে পারবো তো যে অ্যাডভার্ব নিয়ে পরীক্ষায় অ্যান্সার করতে আর তোমার বুঝতে কোনো অসুবিধা হবে না। অলওয়েজ হোপ ফর দ্য বেস্ট। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, টেক কেয়ার। সো স্টুডেন্টস, তোমরা কেমন আছো সবাই? আই হোপ যে সবাই ভালো আছো আর বাসায় থেকে নতুন নতুন কাজে নিজেকে ব্যস্ত রাখছো। মনে করো এখন তুমি এই ভিডিওটি দেখছো কিংবা ইংলিশ গ্রামার নিয়ে স্টাডি করছো, এগুলোই তো কাজ, তাই না? তুমি কি জানো যে এই যে আমরা সারাদিন কাজ করি একে গ্রামারে কি বলে? একে ভার্ব বলে। আজকের এপিসোডে আমরা শিখবো ভার্ব কি, টাইপস অফ ভার্বস এন্ড ডিফারেন্ট ফর্মস অফ ভার্বস এন্ড देयर ইউসেস। সো ভার্ব দিয়ে এপিসোড শুরু করা যাক। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছু করা, কোনো কিছু হওয়া বা অবস্থা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। যেমন he goes to school, she is writing a letter, I drink tea every day। এই উদাহরণগুলোতে goes, writing, drink এই শব্দগুলো দিয়ে এক একটি কাজ করা বুঝিয়েছে, তাই এগুলো হলো ভার্ব। এখন আমাদের বুঝতে হবে একটি সেন্টেন্সে ভার্বের ইম্পর্টেন্স কতটুকু। এর জন্য আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারের দিকে দেখতে হবে। ইংলিশ ল্যাঙ্গুয়েজে সেন্টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন রাজু ইটস রাইস, এখানে সাবজেক্ট হলো রাজু, ভার্ব হলো ইটস এন্ড অবজেক্ট হলো রাইস। রাজু সাবজেক্ট, এটা থেকে তুমি বুঝতে পারছো তাকে নিয়ে কথা বলা হচ্ছে। আবার যদি কোয়েশ্চেন করি যে রাজু কি করে, উত্তর হলো ভাত খায়। অর্থাৎ কি কাজ করে তার উত্তরে আমরা ভার্ব কোনটি তা জানতে পারি। আমরা আগেই জেনেছি যে ভার্ব দিয়ে কোনো কিছু হওয়া বা কোনো কাজ করাকে বোঝায়। এর থেকেই আমরা বুঝতে পারি যে সাবজেক্ট কি করে, অর্থাৎ ভার্ব থাকতেই হবে ফর আ সেন্টেন্স টু বি কমপ্লিট এন্ড মিনিংফুল। ভার্ব ছাড়া যেহেতু একটি কমপ্লিট সেন্টেন্স হতে পারে না, বুঝতেই পারছো যে সেন্টেন্সে ভার্ব কতটা ইম্পর্টেন্ট। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যাপারে আমরা আরো ডিটেইলসে জানবো, কিন্তু তার আগে চলো ভার্বের ব্যাপারে জেনে নেওয়া যাক। চলো জেনে নেই ভার্বের টাইপস এর ব্যাপারে। ইংলিশে ভার্বের তিনটি ফর্ম আছে, তা হলো প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল। এই পাস্ট ও পাস্ট পার্টিসিপলের স্ট্রাকচার অনুযায়ী ইংরেজিতে ভার্ব গুলোকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা রেগুলার ভার্ব, ইররেগুলার ভার্ব। রেগুলার ভার্ব ইংরেজিতে অধিকাংশ ভার্বের সাথে ইডি ও ডি অ্যাড হয়ে পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম পায়। এই টাইপের ভার্ব গুলোকে রেগুলার ভার্ব বলে। যেমন কুইন, কুইন্ড, কুইন্ড, অ্যাডভাইস, অ্যাডভাইসড, অ্যাডভাইসড। এগেন ইংলিশে কিছু ভার্ব আছে যেগুলো পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্ম করতে ইডি অ্যাড করতে হয় না। এই টাইপের ভার্ব গুলোকে ইররেগুলার ভার্ব বলে। যেমন বিগিন, বিগ্যান, বিগন, ডু, ডিড, ডান। বাট ইংলিশে এমনও কিছু ইররেগুলার ভার্ব আছে যেগুলোর প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই রকম হয়। যেমন হিট, 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 রিড, রেড, রেড। আবার কিছু ভার্ব আছে ইররেগুলার কিংবা রেগুলার হতে পারে।
অর্থাৎ তাদের পাস্ট ও পাস্ট পার্টিসিপেলের সাথে ইডি অ্যাড হয়, আবার অন্য ফর্মও হয়, যেমন বার্ন বার্ন বার্নড বার্নড, স্মেল স্মেলড স্মেলড। আবার কিছু কিছু ইররেগুলার ভার্বের পাস্ট ও পাস্ট পার্টিসিপল একই রকম হয়, যেমন গেট গট গট, টেল টোল্ড টোল্ড। আবার কিছু ইররেগুলার ভার্বের প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ডিফারেন্ট হয়, যেমন ব্রেক ব্রোক ব্রোকেন, ড্রিঙ্ক ড্র্যাঙ্ক ড্রাঙ্ক। কিছু রেগুলার ভার্ব এবং ইররেগুলার ভার্বের লিস্ট আমরা স্মার্ট নোটসে দিয়ে দেব, যা থেকে তুমি পড়তে ও প্র্যাকটিস করতে পারবে। চলো এখন আমরা ভার্বের প্রেজেন্ট পাস্ট ও পাস্ট পার্টিসিপল ফর্মে কিছু ইউজ দেখে নিই। প্রেজেন্ট টেন্সে সেন্টেন্সের ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করা হয়, যেমন we played football, he works hard, she doesn't drink tea, does he go to school? এখানে play, works, drink and go ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা দেখছি যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট নেগেটিভ ও প্রেজেন্ট ইন্টারোগেটিভ সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। পাস্টে কোনো কিছু রেগুলারলি হতো এমন বোঝাতে ইউজ টু এর সাথে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন when I was 10 years old, I used to live in Dhaka, I used to jog every day। এখানে লিভ এন্ড জব হলো ভার্বের প্রেজেন্ট ফর্ম। কোনো কিছু করার কারণ বা পারপাস বোঝালে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে টু অ্যাড হয়, যেমন we eat to live, we earn money to buy things। এখানে লিভ এন্ড বাই এর সাথে টু অ্যাড করা হয়েছে। আবার মোডাল ভার্বের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো এই মোডাল ভার্ব আবার কি? মোডাল ভার্ব হলো অক্সিলারি ভার্ব যা মেইন ভার্বকে হেল্প করে এবং সেন্টেন্সে কোনো কিছু হওয়ার সম্ভাবনা এক্সপ্রেস করে। অর্থাৎ সেন্টেন্সে ক্যান, কুড, মাস্ট, শুড, শ্যাল, উইল, উড ইত্যাদি থাকলে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, যেমন we must do the work, she can help us। এখানে মাস্ট ও ক্যান মোডাল ভার্বের সাথে ডু ও হেল্প অ্যাড হয়েছে। আই হোপ যে ভার্বের প্রেজেন্ট ফর্মের ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া পেয়েছো। নাও লেটস সি দ্য ইউজ অফ পাস্ট ফর্ম অফ ভার্ব। পাস্ট টেন্সে সেন্টেন্স ফর্ম করতে ভার্বের পাস্ট ফর্ম ইউজ করা হয়, যেমন they went away last night, my pet died last month। এখানে went ও died ভার্বের পাস্ট ফর্ম। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স ফর্ম করতে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ইউজ করা হয়, যেমন I have done my homework, she has gone to the market। এখানে done ও gone হলো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এতক্ষণ আমরা রেগুলার ও ইররেগুলার ভার্ব নিয়ে কথা বললাম। আজকে এই পর্যন্তই। নেক্সট এপিসোডে আমরা ভার্বের ব্যাপারে আরো অনেক কিছু জানবো। হ্যালো স্টুডেন্ট, আই হোপ ইউ আর ডুইং ওয়েল। চলে আসলাম ইংলিশের আরেকটি এক্সাইটিং এপিসোড নিয়ে। আগের এপিসোডগুলোতে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, ফাইনাইট ও নন ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের টাইপস এর ব্যাপারে জেনেছি। আজকে আমরা নন ফাইনাইট ভার্বের টাইপস এন্ড देयर ইউজেস নিয়ে ডিসকাস করব। Let's do a quick recap about what is non-finite verb. যে ভার্ব কোনো সেন্টেন্সের কমপ্লিট মিনিং এক্সপ্রেস করতে পারে না এবং যার ফর্ম, সাবজেক্টের পারসন, টেন্স ও নাম্বারের উপর ডিপেন্ড করে না, তাদের বলা হয় নন ফাইনাইট ভার্ব। আমরা যদি আমাদের দেশের খুব কমন একটা সিনারিও নিয়েই চিন্তা করি, যেমন we found the protesters blocking the road। এখানে আমরা দুটি ভার্ব দেখতে পাচ্ছি, ফাউন্ড এবং ব্লকিং। এখানে প্রথমে ফাউন্ড ভার্বটি সেন্টেন্সে মেইন ভার্ব হিসেবে কাজ করছে। সাবজেক্ট অনুযায়ী পারসন, নাম্বার ও টেন্সের উপর ডিপেন্ড করে এর ফর্মে চেঞ্জ হচ্ছে। এবার সেন্টেন্সটিতে আরেকটি ভার্ব ছিল, ব্লকিং। এখানে সেন্টেন্সটিতে ব্লকিং মেইন ভার্ব হিসেবে কাজ করে না, আর সাবজেক্ট ও টেন্সের উপর ডিপেন্ড করে এর ফর্মের কোনো চেঞ্জ হয় না। অর্থাৎ সাবজেক্ট আই, হি, ইউ, যে পারসনই অথবা যে টেন্সই হোক, ব্লকিং ভার্বটির কোনো পরিবর্তন হয় না। সো আমরা বুঝতেই পারছি এই সেন্টেন্সটিতে ব্লকিং হলো নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট ভার্বদের অনেক সময় ভার্বালসও বলা হয়, আর সেন্টেন্সে কখনো ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করা হয়। এবার চলো আমরা এর টাইপস সম্পর্কে জেনে নিই। নন ফাইনাইট ভার্বস ও ভার্বালস 3 টাইপসের হয়ে থাকে, gerund, participle and infinitive। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা একসাথে নাউন ও ভার্ব হিসেবে কাজ করে তাকে gerund বলে। যেমন she practices playing those drums all the time। এখানে playing দ্বারা বাজানো কাজটা বোঝায় এবং তা practices ভার্বটার অবজেক্ট, তাই প্লেইং এখানে নাউনের কাজ করছে। যেহেতু প্লেইং এখানে ভার্ব এন্ড নাউন দুটোরই কাজ করেছে, তাই এটা gerund। সেন্টেন্সে নাউন হিসেবে কাজ করা ছাড়াও জেরান্ডের আরো কিছু ইউজেস রয়েছে। সেগুলো হলো ভার্বের সাবজেক্ট রূপে, ভার্বের অবজেক্ট রূপে, ভার্বের কমপ্লিমেন্ট রূপে,
প্রেপোজিশনের অবজেক্ট রূপে, নমিনেটিভ অ্যাবসলিউট রূপে এবং কম্পাউন্ড নাউনের অংশ রূপে। এবার পার্টিসিপল। পার্টিসিপল এবং জেরান্ড অনেকটা একই রকম। ভার্বের যে ফর্ম একসাথে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভের কাজ করে থাকে তাকে পার্টিসিপল বলে। যেমন a laughing man is stronger than a suffering man। সেন্টেন্সটিতে laugh and suffer এই দুইটা ভার্বের সাথে ing যুক্ত হয়ে laughing and suffering এই ভার্ব দুইটা ফর্ম করেছে। আবার এগুলি ম্যান নাউনটির আগে বসে তার অবস্থা বোঝাচ্ছে, অর্থাৎ এটা অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে। পার্টিসিপল আবার 3 টাইপস হয়ে থাকে: প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এন্ড পারফেক্ট পার্টিসিপল। ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ হয়ে যদি একই সাথে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভের কাজ করে তাকে প্রেজেন্ট পার্টিসিপল বলে। প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে কাজটা চলছে বোঝায়। যেমন ডোন্ট গেট ডাউন ফ্রম আ রানিং ট্রেন, এখানে রানিং হলো প্রেজেন্ট পার্টিসিপল। সেন্টেন্সে অ্যাডজেক্টিভ ছাড়াও প্রেজেন্ট পার্টিসিপলের আরো কিছু ইউজেস রয়েছে। যেমন কন্টিনিউয়াস টেন্স গঠন করতে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে, রিলেটিভ প্রোনাউনের পরিবর্তে আবার কখনো কখনো প্রেপোজিশন হিসেবে। এরপর পাস্ট পার্টিসিপল। ভার্বের সাথে ডি, ইডি, টি, এনই, ইএন যুক্ত ভার্ব ফর্ম যদি একই সাথে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে তাকে পাস্ট পার্টিসিপল বলে। পাস্ট পার্টিসিপল দিয়ে পাস্টে কাজটা হয়েছে বোঝায়। যেমন she placed cut flowers in the vase, এখানে কাট হলো পাস্ট পার্টিসিপল। এছাড়াও পাস্ট পার্টিসিপলের আরো কিছু ইউজেস হলো অ্যাডজেক্টিভ হিসেবে, এরপর পারফেক্ট টেন্স, পারফেক্ট ইনফিনিটিভ, পারফেক্ট পার্টিসিপল এন্ড প্যাসিভ ভয়েস গঠন করতে। এরপর প্লুরাল কমন নাউন হিসেবে, ডিগ্রি অফ কম্প্যারিজন হিসেবে, রিলেটিভ প্রোনাউনের বদলে। এবার আসা যাক পারফেক্ট পার্টিসিপলে। ভার্বে পাস্ট পার্টিসিপলের আগে হ্যাভিং যুক্ত হওয়ার পর যদি তা একই সাথে ভার্ব এন্ড অ্যাডজেক্টিভের কাজ করে তাকে পারফেক্ট পার্টিসিপল বলে। যেমন হ্যাভিং ডেলিভার্ড দ্য মেসেজ হি লেফট ইমিডিয়েটলি, এখানে হ্যাভিং ডেলিভার্ড হলো পারফেক্ট পার্টিসিপল। এই ছিল পার্টিসিপলস এর টাইপস এন্ড ইউজেস। আশা করি এতক্ষণ পর্যন্ত সব বুঝাতে পেরেছি। আমরা এখন এই এপিসোডের লাস্ট টপিকে চলে এসেছি এবং তা হলো ইনফিনিটিভ। কোন সেন্টেন্সে ভার্বের প্রেজেন্ট ফর্মের আগে টু বসিয়ে ইনফিনিটিভ ফর্ম করা হয়। সেন্টেন্সের নাম্বার, পারসন এন্ড টেন্সের চেঞ্জের সাথে সাথে ইনফিনিটিভের কোনো চেঞ্জ হয় না। যেমন টু হেল্প আদার্স ইজ সো ইম্পর্টেন্ট, এখানে টু হেল্প হলো ইনফিনিটিভ। ইনফিনিটিভ টু টাইপসের হয়ে থাকে। One is simple বা noun infinitive and other one is gerundial infinitive. কোন ইনফিনিটিভ যখন সেন্টেন্সে নাউনের কাজ করে তখন তাকে সিম্পল বা নাউন ইনফিনিটিভ বলে। যেমন টু সুইম ইজ আ গুড এক্সারসাইজ। নেক্সট gerundial infinitive। কোন ইনফিনিটিভ যখন সেন্টেন্সে পারপাস, কজ, কন্ডিশন, রেজাল্ট এক্সপ্রেস করে অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্বের মতো ইউজড হয় তখন তাকে gerundial infinitive বলে। যেমন I went to work to attend the meeting। সেন্টেন্সে ইনফিনিটিভ নানাভাবে ইউজড হয় এবং সেগুলো হলো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে, ট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট রূপে, ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট রূপে, কমান্ড বা ইনস্ট্রাকশন বোঝাতে বি প্লাস ইনফিনিটিভ ইউজ করা হয়। রিলেটিভ ক্লজের পরিবর্তে অ্যাডভার্ব রূপে কোনো ভার্বকে মডিফাই করতে, অ্যাডভার্ব রূপে কোনো অ্যাডজেক্টিভকে মডিফাই করতে, অ্যাডজেক্টিভ রূপে কোনো নাউনকে কোয়ালিফাই করতে, এক্সক্লেমেশন রূপে। আজকে আমরা নন ফাইনাইট ভার্বের ব্যাপারে ডিটেইলসে শিখলাম, কিন্তু মনে হচ্ছে বেশি বেশি ইনফরমেশন হয়তো একবারে দিয়ে ফেলেছি, তাই না? তুমি কিন্তু চাইলে পজ করে করে ভিডিওটা কয়েকবার দেখতে পারো। এটাই তো ওয়ান অফ দ্য বেস্ট পার্টস ভিডিও দেখে দেখে শেখার। তাহলে তুমি প্র্যাকটিস করতে থাকো বাসায়। আমাদের আবার সামনে দেখা হবে নতুন এপিসোডে। হ্যালো স্টুডেন্ট, ভালো আছেন নিশ্চয়ই। আবারও চলে এলাম নতুন এপিসোড নিয়ে। গত পর্বে আমরা ভার্বের ডেফিনিশন, ডিফারেন্ট টাইপস অফ ভার্বস এক্সেট্রা নিয়ে এলাবোরেটলি পড়েছি। আজকে পর্বে সেই রুলস অ্যাপ্লাই করে বোর্ড কোয়েশ্চেন সলভ করব। তুমি পেন ও পেপার নিয়ে রেডি তো? তাহলে চলো শুরু করি। স্ক্রিনে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছ, একটু পজ করে দেখে নাও। এখানে বক্সের মধ্যে 10টি অপশনস দেওয়া আছে। সেন্টেন্স অনুযায়ী বক্স থেকে অপশনস চুজ করে অ্যান্সার করতে হবে।
চল তাহলে শুরু করি। প্রথম সেন্টেন্সটি, ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম। বক্সে দেওয়া অপশনগুলোর মধ্যে হিয়ার ওয়ার্ডটি সুটেবল। অ্যান্সার হবে হার্ড। কারণ আমরা জানি মোডাল অক্সিলারি ভার্বস যেমন মাস্ট, ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, would, ought to, need, dare, have to ইত্যাদির পরে have বা has থাকলে ভার্বের পার্টিসিপল ফর্ম হয়। তাই হিয়ার এর পার্টিসিপল ফর্ম হার্ড হবে। পরের সেন্টেন্সটি দেখি, হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পোয়েট। অ্যান্সার হবে হিজ। সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে, তাই বি ভার্বের প্রেজেন্ট ফর্মটা নিতে হবে। আমরা জানি যে বি ভার্ব মানে am, is, are, was, were, etc. এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে, তাই ভার্ব is বসবে। এরপরে he dash as a rebel poet as well। উত্তরটি হবে is known। তিনি বিদ্রোহী কবি হিসেবে পরিচিত, তাই নো হবে এবং সেন্টেন্সটি প্যাসিভ হওয়ায় ভার্বের পার্টিসিপল ফর্ম known হবে। এখানে নোনের আগে is হবে কারণ প্যাসিভ ভয়েসে মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব বসে। তারপরে he dashed into a poor family. The answer is was born. এখানে bear দ্বারা জন্মগ্রহণ করা বোঝাচ্ছে, তাই bear এর past participle form হবে born। সেন্টেন্সটি past tense এ আছে এবং একই সাথে প্যাসিভ হওয়ার কারণে মেইন ভার্বের আগে অক্সিলারি ভার্ব was বসেছে। এরপরে but dire needs could not dash his potentiality. Answer is hinder. আমরা জানি সেন্টেন্সে ক্যান, কুড, মে, মাইট, ক্যানট, কুড নট থাকলে ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে সুটেবল ভার্ব হিন্ডার বেস ফর্ম হয়েছে। পরের সেন্টেন্স, when the first world war broke out he dashed the army। অ্যান্সার হবে joined। when দিয়ে কোনো সেন্টেন্স শুরু হলে এবং প্রথম অংশ past tense হলে পরের অংশ past tense হবে, তাই join এর past form joined হয়েছে। এরপর আছে after the war he dashed to write poems। অ্যান্সার হবে began। তুমি কি জানো before and after preposition হিসেবেও সেন্টেন্সে ইউজ করা হয়? হ্যাঁ, এই সেন্টেন্সে after নাউনের সামনে preposition হিসেবেই বসেছে, তাই বাকি অংশটুকুতে নর্মাল টেন্স রুল ফলো করে এখানে begin এর past form began হয়েছে। তারপরে at that time his poems and songs dashed people against oppression। উত্তরটি হবে inspire। সেন্টেন্সটি past tense এ আছে, সেই জন্য inspire past form inspired হয়েছে। রুলস গুলো খুব ইজি, রাইট? Yes, let's continue. He dashed the Shelley of Bangla literature। Answer হবে is called। সেন্টেন্সটি প্যাসিভ ভয়েসে আছে, তাই ভার্বের past participle form হবে। এখানে call এর past participle called হবে এবং এর আগে is হবে। Last sentence say we should dash him for his great deeds। Our answer হবে remember। সেন্টেন্সটি প্রেজেন্ট এবং প্লুরাল হওয়ায় এখানে ভার্বের বেস ফর্ম রিমেম্বার হয়েছে। পুরো প্যাসেজটা একবার দেখে নিন। আশা করছি এই কোয়েশ্চেন সলভিংটা বুঝতে পেরেছো। লেটস সলভ another one। স্ক্রিনে কোয়েশ্চেনটি ভালো করে পড়ে নাও। প্রথমে আছে in an educational institution teacher-student relationship is dashed to be the most important matter। Answer হবে considered। আমরা জানি যে প্যাসিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্ব থাকলে ভার্বটি past participle form হয় এবং consider এর past participle form considered। সেকেন্ড লাইনে আছে it is such a relationship that is dashed on the basis of mutual dash। উত্তর হবে it is such a relationship that is formed on the basis of mutual understanding। প্যাসিভ সেন্টেন্স স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্বের পরে মেইন ভার্বের past participle form হয় এবং একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকলে পরেরটির সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের শেষে বসে। এরপরে দেখছি a student always dash to his teachers because he cannot but dash help from them in case of dash knowledge। Correct answers are a student always owes to his teachers because he cannot but take help from them in case of acquiring knowledge। A student third person singular number, তাই ভার্বের সাথে s যুক্ত হয়ে owes হয়েছে। আমরা একটু আগেই দেখেছি যে সেন্টেন্সে can, could, may, might, cannot, could not, etc. থাকলে ভার্বের বেস ফর্ম বসে, তাই এখানে take হয়েছে। আবার acquire হলো ভার্ব এবং এর অর্থ হলো অর্জন করা।
একই সেন্টেন্সে দুটি ভার্ব থাকায় অ্যাকোয়ার এর সাথে আইএনজি যুক্ত হয়ে সেন্টেন্সের শেষে বসছে। তারপরে আছে the sensible students never dash their teachers. অ্যান্সার হবে forget. স্টুডেন্টস ওয়ার্ডটি প্লুরাল, তাই ভার্বের বেস ফর্ম forget হয়েছে। এরপরে আছে moreover they dash their memorable teacher's role which helps them dash life. অ্যান্সারে প্রথম গ্যাপে হবে admit এবং দ্বিতীয় গ্যাপে হবে succeed. they প্লুরাল হওয়ায় ভার্বের বেস ফর্ম admit হবে এবং help পজিটিভ ভার্ব হওয়ায় ভার্বের প্রেজেন্ট পার্টিসিপল ফর্ম succeed বসেছে। Lastly, so they always dash their teachers. Answer হবে respect. এইখানে they ওয়ার্ডটি প্লুরাল হওয়ায় ভার্বের বেস ফর্ম respect হয়েছে। পুরো প্যাসেজটা একবার দেখে নিন। আজকের এপিসোডটি অনেক বেশি ইনফরমেটিভ এবং এক্সামের জন্য ইম্পর্টেন্ট ছিল। আমাদের স্মার্ট নোটস থেকে আরো এক্সারসাইজ প্র্যাকটিস করে নিজেকে এক্সপার্ট বানিয়ে ফেলো। আজ এ পর্যন্তই, ভালো থেকো। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আমরা আগের এপিসোডগুলোতে ডিফারেন্ট পার্টস অফ স্পিচ নিয়ে ডিসকাস করেছি। আজকেও আমরা একটি পার্টস অফ স্পিচ নিয়ে কথা বলবো, আর সেটা হলো কনজাংশন। আজকের এপিসোডে আমরা শিখব হোয়াট ইজ আ কনজাংশন, ডিফারেন্ট টাইপস অফ কনজাংশনস অ্যান্ড দেয়ার ইউসেস। লেটস স্টার্ট উইথ আ কনজাংশন। যে ওয়ার্ড দুই বা তার বেশি ওয়ার্ডস বা সেন্টেন্সেসকে কানেক্ট করে তাকে কনজাংশন বলে। চলো কিছু এক্সাম্পল দেখে নেই। নাসির and তামিমা got married. এখানে নাসির, তামিমা এই ওয়ার্ড দুটি and দিয়ে কানেক্টেড হয়েছে। আবার ট্রাম্প was popular yet Biden won the election. এখানে ট্রাম্প was popular, Biden won the election এই দুটি সেন্টেন্স yet দিয়ে কানেক্টেড হয়েছে। এই and এবং yet দুটি হলো কনজাংশন। ইংলিশ ল্যাঙ্গুয়েজে আরো কিছু ইম্পর্টেন্ট কনজাংশন রয়েছে, যেমন for, and, or, but, nor, yet এবং so। চলো কিছু এক্সাম্পলের মাধ্যমে এগুলোর ইউজ দেখে নেই। ফর ব্যবহার করে I ate the food for I was hungry. And দিয়ে he is happy and healthy. Nor দিয়ে I can't dance nor can I sing. But ব্যবহার করে she is wealthy but unhappy. Or দিয়ে I will go on Friday or Saturday. এরপর I studied hard yet I failed. এবং I was tired so I took a nap. I ate the food for I was hungry. এখানে for দিয়ে রিজন বোঝানো হয়েছে। আমি খাবার খেয়েছিলাম কারণ আমি ক্ষুধার্ত ছিলাম। এরপর he is happy and healthy. এখানে and দিয়ে একের বেশি অবস্থাকে কানেক্ট করা হয়েছে। I can't dance nor can I sing. nor দিয়ে নাচতেও পারি না, গানও গাইতে পারি না, দুটি বিষয়ের কোনোটাই নয় এমন বোঝানো হয়েছে। তারপর আছে she is wealthy but unhappy. এখানে but দিয়ে ধনী কিন্তু অসুখী দুটি বিষয় কানেক্ট করা হয়েছে। নেক্সট I will go on Friday or Saturday. আমি শুক্রবার অথবা শনিবার যাব। এখানে or দিয়ে দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটিকে, অর্থাৎ দুদিনের মধ্যে যে কোনো একদিন যাব এটা বোঝানো হচ্ছে। আরও একটি কনজাংশন হলো yet. I studied hard yet I failed. এখানে একটি কাজ এবং সেই কাজের রেজাল্টকে yet দিয়ে কানেক্ট করা হয়েছে, কিন্তু এই রেজাল্টটি হলো অপোজিট। লাস্টলি so ব্যবহার করে I was tired so I took a nap. সেন্টেন্সটিতে আগের ফর কনজাংশনের মতো রিজন বোঝানো হয়েছে। তুমি কিন্তু এই কনজাংশনগুলো একটি সহজ ও মজার ওয়েতে মনে রাখতে পারো। সেটি হলো ফ্যান বয়েজ। এখানে F stands for, A stands for and, N stands for nor, B stands for but, O stands for or, Y stands for yet, S stands for so. ফ্যান বয়েজ এর প্রতিটি লেটার দিয়ে একটি করে কনজাংশন তুমি মনে রাখতে পারো। চলো আমরা কনজাংশনের আরো কিছু এক্সাম্পল দেখে নিই। I would like a bike for commuting to work. Then I have 2 goldfish and a cat. এরপর neither the black dress nor the gray one looks right on me. Next, I tried to hit the nail but hit my thumb instead. Then you can have a mango ice cream or a brownie sundae. এরপর I worked for 2 hours yet I'm not done. Then
My dad always worked hard so we could afford the things we wanted. এই এক্সাম্পলগুলো থেকে আমরা দেখলাম কনজাংশন দুটি সেন্টেন্স কানেক্ট করার মাধ্যমে দুটি আইডিয়াকেও কানেক্ট করে থাকে। আজকে আমরা কনজাংশন সম্পর্কে জানলাম যে কনজাংশন কি ও আমরা কিভাবে কনজাংশন ইউজ করতে পারি। আজকে শেষ করছি এখানেই। দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। Hey, hello. Hope you're good. Listen, can you guess what we will learn in today's lesson? এতক্ষণের কথাগুলো শুনে কি মনে হচ্ছে? নিশ্চয়ই গেস করতে পারছো আজকের পর্বটা কি নিয়ে। Wow, what a guess. Yes, it's interjection. আজকে আমরা পার্টস অফ স্পিচের ইন্টারজেকশন নিয়ে ডিসকাস করব। তুমি হয়তো ধরতে পারছো যে আমার কথাগুলোর মধ্যেই কিন্তু ইন্টারজেকশন ছিল। চলো তাহলে আমার এই কথাগুলো থেকে ইন্টারজেকশন বের করি। প্রথমেই বলেছিলাম হেই, হ্যালো, এই ওয়ার্ডগুলো কিন্তু ইন্টারজেকশন। তারপর বলেছিলাম লিসেন, এখানে লিসেন ওয়ার্ডটিও একটি ইন্টারজেকশন। এন্ড লাস্টলি আরেকটি সেন্টেন্স বলেছিলাম ওয়াও হোয়াট আ গেস। ইয়েস, ইট ইজ ইন্টারজেকশন। এখানেও ওয়াও হোয়াট আ গেস ইন্টারজেকশন হিসেবে সেন্টেন্সে ইউজ করেছি। স্ক্রিনে দেখানো ওয়ার্ডগুলোতে একটি সাইন কমন আছে কিন্তু। দেখতে পাচ্ছ সবগুলো ওয়ার্ডের সাথেই কিন্তু আছে এক্সক্লেমেটরি সাইন। This is a very common rule of interjection. Normally, expressive ওয়ার্ডগুলোর সাথে এক্সক্লেমেটরি সাইন ইউজ করা হয়। তাহলে চলো ইন্টারজেকশনের প্রপার ডেফিনিশনটা কি সেটা জেনে নেই। মেইনলি ইন্টারজেকশন বলতে বোঝায় এমন কিছু ওয়ার্ডস যেগুলোর মানুষের মনের ইনস্ট্যান্ট বা সাডেন কোনো ইমোশন ও স্ট্রং ফিলিংকে এক্সপ্রেস করে। ফর এক্সাম্পল, হুরে, আলাস, ও, হাই, হার্শ, ব্রাভো, এটসেট্রা। তুমি কি জানো ইন্টারজেকশনের কিন্তু কোনো স্ট্রাকচারাল ভ্যালু নেই। এই ওয়ার্ডগুলো জাস্ট সেন্টেন্সের সাথে অ্যাড হয়ে মনের ভাব বা ফিলিং এর ডেপথ বোঝাতে সাহায্য করে। সেন্টেন্সের অন্য ওয়ার্ডগুলোর সাথে সাধারণত ইন্টারজেকশনের কোনো রিলেশন থাকে না। সেন্টেন্স থেকে এই ওয়ার্ডগুলোকে বাদ দিলেও সেন্টেন্স কিন্তু ঠিকই কমপ্লিট হয়। চলো আমরা সেন্টেন্সে কিছু ইন্টারজেকশনের এক্সাম্পলস দেখি। Alas, he is undone. Well done. You have stood first. What? You did that? Hush, someone is there. এখন সেন্টেন্সগুলো থেকে আমরা ইন্টারজেকশনগুলোকে বাদ দিয়ে দেখি তো, তাও প্রতিটা সেন্টেন্সই কমপ্লিট থাকে নাকি? He is undone. You have stood first. You did that. Someone is there. দেখতেই পাচ্ছ যে even without these words সেন্টেন্সগুলো still complete and meaningful. চলো স্যাম্পল হিসেবে কিছু ওয়ার্ডস দেখে নেই যেগুলো ইন্টারজেকশন হিসেবে সেন্টেন্সে ইউজ হয়ে থাকে। Hooray! Alas! Oh! Ah! Ha! Humph! Hes! Heh! Hello! Tut tut! Hark! Fifi! Bingo! Shh! Oops! Yippee! Arg! Phew! Hey! Bravo! Well done! Ew! Etc. এবার আমরা শিখব ইন্টারজেকশনাল ফ্রেজ কি। কোনো ফ্রেজ যখন ইন্টারজেকশনের মতো করে মনের সাডেন ইমোশন বা এক্সাইটমেন্টকে এক্সপ্রেস করে তখন আমরা তাকে ইন্টারজেকশনাল ফ্রেজ বলি। সাধারণত ইন্টারজেকশনাল ফ্রেজে একের বেশি ওয়ার্ড থাকে, যেমন ফর গডস সেক, হোল্ড ইউর টাং, থ্যাংক গড ইউ হ্যাভ পাসড, হোয়াট আ পিটি ইউ আর রুইন্ড, হোয়াট আ প্লেজার ইউ হ্যাভ ওয়ান দ্য গেম। আন্ডারলাইন্ড এই ওয়ার্ডসগুলোই হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশন নিয়ে আমাদের আজকের লেসন এই পর্যন্তই। আশা করি তুমি লেসনটি বুঝতে পেরেছো। কোথাও কনফিউশন থাকলে ভিডিওটি আবার দেখে নিও। Hope to see you in the next episode.